এর থেকে সেদিন কেন ধাক্কা বেরিয়েছিলে সমুদ্রে? আসল উদ্দেশ্য কি? কে পাঠিয়েছে তোমাকে? অতি ঠান্ডা মাথায় পরপর প্রশ্নটা করে বসে রাদীপ। ধূসরকে দিয়ে তার বিশ্বাস নেই। কখন যে হাত তুলে ফেলবে বলা মুশকিল। ইচ্ছের ব্যাপারে ছেলে মেয়ে কাউকে ছাড় দিতে নারাজ ধূসর। অন্তত এতটুকু ভালোভাবে জানে বাকি চার বন্ধু। আমি ইচ্ছেকে ধাক্কা মারিনি, কতবার বলবো? বিনা কারণে তুলে এনেছেন আমায়। এই কথা যদি ভাইয়ার কানে পৌঁছায় তাহলে দেখবেন আপনাদের কি অবস্থা করে। এক নিঃশ্বাসে বলে ফেলে অনু। তবে চোখ এখনো স্থির ধূসরের দিকে, যেন ভাবছে আসলে লোকটা চাইছেটা কি। চুপ করে থাকার তো মানুষ তিনি না। তুমি ভালো করেই জানো ধূসরকে দিয়ে যা ইচ্ছে তাই করানো যায় না। ইচ্ছের ব্যাপারে ও ছেলে মেয়ে কাউকেই রেহাই দেয় না। এখনো সময় আছে, বল কেন করেছো? অনুর দিকে বেশ ভালোভাবে রাদীপ কিছুক্ষণ তাকিয়ে থাকে, পর্যবেক্ষণ করতে থাকে প্রতিটি নড়াচড়া। পর মুহূর্তে রাদীপ আবারও বলে, তুমি যা বলছো তাতে তো মনে হচ্ছে তুমি ভয় পাওনি আমাদের কথায়, কিন্তু সমস্যা হলো তোমার চোখ বলছে অন্য কথা। অনু এবার মুখ ঘুরিয়ে নেয়, ঠোঁট চেপে ধরে, যেন নিজের চোখকে থামাতে পারছে না সে। ধূসর এবার ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, মাটি ঠুকরে জুতো শব্দ করে উঠে, তারপর থেমে গিয়ে অনুর একদম সামনে দাঁড়িয়ে যায়। তুই যদি বলিস তুই করিসনি, তাহলে কি করেছিলিস সেটা বল। একটা শব্দও যদি আমার ইচ্ছের বিপরীতে যায় তাহলে তোকে মাটিতে পুঁতে ফেলবো জ্যান্ত একদম। গলা এতটাই নিচু আর স্থির যে শুনলেই মনে হয় এক একটা শব্দ মৃত্যুর নির্দেশ। অনু কেঁপে ওঠে, চোখ নিচু করে ফেলে। ধূসরের ধৈর্য তখন আগুনের মতো জ্বলছে, কপালে ভাঁজ পড়েছে অনেক চোখ, রক্তচক্ষু। ধূসর আর এক মুহূর্ত সহ্য করতে না পেরে ধপ করে এগিয়ে গিয়ে সজোরে অনুর গালে থাপ্পড় বসিয়ে দেয়। অনুর মাথা ঘুরিয়ে উঠে, চোখ বড় বড় হয়ে তাকিয়ে থাকে ধূসরের দিকে। মুহূর্তে চোখের কোণে জল জমে, তারপর হু হু করে কেঁদে ওঠে। অনুর কান্না ঘর কাঁপিয়ে তুলে, ঠোঁটের কোণ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ে নিচে। একটা সরু লাল রেখা ঠোঁট বেয়ে গাল ছুঁয়ে পড়ে নিচে, যেন নীরব চিৎকারের রক্তমাখা সাক্ষী। ধূসর দাঁড়িয়ে থাকে নড়চড় না করে, নিঃশ্বাস ভারী, চোখ জ্বলে উঠছে আবারও, রাগে অথবা ভয়ঙ্কর কোনো প্রতিজ্ঞায়। তৃণ আর রাদীপ তখনই ছুটে আসে, ধূসরকে টেনে সরিয়ে ফেলে অনুর কাছ থেকে। তৃণ সামনে দাঁড়িয়ে রাখছে পেয়ে গলা নিচু করে গম্ভীর স্বরে বলে, এইবারও কি বলবে না, না আবার আমাদের হাত তুলতে বাধ্য করবে? রাদীপ অনুর দিকে তাকিয়ে বলে, এখনো সময় আছে, সত্যি কথা বলো। আমরা কিচ্ছু করিনি এখনো তোমার সঙ্গে। তোমার মুখ থেকে শুধু সত্যটা চাই জানতে। অনু কাঁধে মুখ ঢেকে কাঁদছে, ঠোঁট কাঁপছে, কিন্তু গলা থেকে কিছু বেরোচ্ছে না। নিঃশ্বাস ছোট ছোট, যেন বুকের মধ্যে কষ্ট জমে গেছে, অথচ বলার সাহসটা নেই। তৃণ এবার কিছুটা নরম হয়ে বলে, তুমি বলো অনু, কার সাথে মিলে করেছো? অর্ণব এসব জানতে পারলে আহত হবে ভীষণ। তুমি আমাদের ছোট বোন, তাহলে কিভাবে কাজটা করতে পারলে? আর কত লুকাবে এসব? বলো কেন করেছো? অনু তখনও কিছু বলে না, রক্তমাখা ঠোঁট দিয়ে কেবল নিঃশব্দে কাঁদে। ধূসর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখে তখন একটাই প্রশ্ন, তোর চুপ থাকার মাসুল কতটা ভয়াবহ হতে পারে জানিস? খানিকক্ষণ বাদে অনু অশ্রুসিক্ত চোখে তাকিয়ে ধূসরকে একবার দেখে নেয়, মায়া ভরা সেই দৃষ্টি। তারপর অপরাধ বোধে ধীরে ধীরে বলে ওঠে, ধূসর ভাইকে আমার ভালো লাগতো শুরু থেকেই। ট্রিপে ওনাকে যত দেখি তত মুগ্ধ হতে থাকি। একদিন রাতে আমি ওনার জন্য চিঠি লিখি আমার অনুভূতি নিয়ে। তবে মীরা আপু এটা জানতে পারে, আমাকে ভয় দেখিয়ে বলে অর্ণব ভাইকে সব বলে দিবে। আমি অনেক রিকোয়েস্ট করতে থাকি যেন না বলে। শেষে তিনি রাজি হন, আমাকে বলে তার হয়ে একটা কাজ করতে। আমি জানতে চাইলে বলে সময় এলে বলবে। এতটুকু বলে অনু যেন হাঁপিয়ে ওঠে। অন্যদিকে তৃণ আর রাদীপ যেন এমন কিছু আশা করেনি, অবাক হয়ে শুনতে থাকে সব কথা। আর ধূসর তখনও অগ্নিদৃষ্টি নিয়ে অনুর দিকে তাকিয়ে থেমে থেমে অনু আবারও বলে, সেদিন সমুদ্রের পানিতে গোসলের সময় যখন সবাই অন্যমনস্ক ছিল, সেই সুযোগটা কাজে লাগায় মীরাপু। ইচ্ছের সাঁতার না জানার জন্য সবার অগোচরে আমায় ধাক্কা দিতে বলে। তবে আমি বারণ করলে তিনি আমাকে আবারও অর্ণব ভাইয়ার কথা টেনে ভয় দেখাতে থাকে। ভয়ে ভয়ে রাজি হয়ে গেলেও আমি ধাক্কা দিতে পারিনি ইচ্ছেকে। সে সময় মীরাপু নিজেই ধাক্কা দিয়ে ফেলে ইচ্ছেকে। সম্পূর্ণ কথা শেষ করে অনু কেঁদে উঠে, আবারও যেন বড় কোনো বোঝা নেমে গেল। আজ নিজেকে ছোট লাগতো অপরাধ বোধে। নিজ ফ্রেন্ডের সাথে বেইমানির কাজ করেছে, কিভাবে এই মুখ নিয়ে চলতো অনু ভেবেই যেন মরে যেতে ইচ্ছা করছে। আমাকে ক্ষমা করবেন ধূসর ভাই, আমি চেষ্টা করেছি অনেকবার বলার, তবে ভাইয়া পর্যন্ত সমস্ত কথা যাবে এই ভয় আর বলতে পারিনি। বাবা মার পর ভাইয়া আমাকে জীবন দিয়ে ভালোবাসে, কিভাবে তার বিশ্বাসের জায়গা ভাঙতে পারি বলুন? মাথা নত করে অনু কাঁদতে থাকে। যাকে সে ভালোবেসেছে সেই মানুষ আজ অন্য কারোর, তার থেকেও বড় কিছু সে অন্যায় এর সাথে ছিল। কারো জীবন মরণ নিয়ে খেলেছে ভেবেই যেন বুকের ভিতরে অপরাধবোধ কুরে কুরে খেয়ে ফেলে সব। মামুনি আসবো?
দরজার সামনে দাঁড়িয়ে নরম গলায় প্রশ্নটা করে ধূসর রোকসানা তালুকদারের উদ্দেশ্যে। রোকসানা ততক্ষণে ধূসরের কণ্ঠস্বরে উঠে দাঁড়ায়, ভেতরে আসতে বলে ধূসরের দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। তিনি দেখেই বুঝতে পেরেছেন ছেলেটা সকাল থেকে বাইরে ছিল, সরাসরি তার ঘরেই এসেছে। ঘর্মাক্ত শরীর, রোদে জ্বলা মুখে এক ধরনের লালচে ছাপ ফুটে উঠেছে। লিভিং রুম থেকে তখন ট্রিনো ও রাদিফা তৌফের গলার আওয়াজ ভেসে আসে। রোকসানা কপালে ভাঁজ পড়ে, কিছু একটা ভেবে তালুকদার আব্বা, কিছু হয়েছে? প্রশ্ন করে ধূসরের দিকে তাকিয়ে রোকসানা। মনের ভেতরটা কেমন ফু ডাকছে, যেন কোনো অঘটনের আশঙ্কায় আধার জমে উঠেছে বুকের মাঝে। ধূসর ধীর স্থির পায়ে এগিয়ে রোকসানার হাতে ধরে তাকে ধীর পাশে বসিয়ে দেয়। চারিপাশে যেন হঠাৎ একটা ভারী নীরবতা নেমে আসে। ধূসর গভীর চোখে রোকসানার দিকে তাকিয়ে বলে, মামুনি, আমি যাওয়ার আগে ইচ্ছা সব কিছু ঝুঁকি মুক্ত রাখতে চাই। আমার অবর্তমানে ইচ্ছা জীবনে কোনো ঝুঁকি না আসে। তোমার কাছে জানতে চাই, আরফান এসব কেন করেছে, কেন সে জেলে ছিল, আর কেনই বা ইচ্ছাকে বিয়ে করতে চাইতো। রোকসানা এক মুহূর্ত চুপ করে থাকে, মুখের ভাষা যেন স্তব্ধ হয়ে যায়। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলতে শুরু করে, বেশ আগের কথা, তখন রুহির অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা ভেঙে গিয়েছিল, সারাদিন বিছানায় পড়ে থাকতো। তুই তো তখন দেশের বাইরে। তখন ভাইজান মানে রোস্তম মির্জা, তোদের মামা, সে সময় বলে ইচ্ছেকে কিছুদিন পাঠিয়ে দিতে, রুহির সঙ্গে থাকুক বলে। আমিও ভাবি তেমন তো কিছু না, কয়েকদিন থাকুক, ভালো লাগবে ইচ্ছেরও। কে জানতো সেই সিদ্ধান্ত এমন ভয়ঙ্কর কিছু ডেকে আনবে। রোকসানা থেমে যায়, চোখে তখন আতঙ্কের ছায়া। ধূসর চুপচাপ তাকিয়ে থাকে, কিছু না বলেও যেন সব শুনছে। ইচ্ছে তখন ক্লাস 8-এ পড়ে, ছোট, সরল আর কেমন যেন ভীতু ছিল। প্রথমে তো স্বাভাবিক ছিল সবকিছু, কিন্তু ধীরে ধীরে আফনানের ব্যবহার বদলাতে থাকে। ও কেমন করে যেন ইচ্ছের দিকে তাকাতো, ছুতোয় কাছে যেতে চাইতো। ইচ্ছে প্রথমে কিছু বলে না, আমরাও বুঝতে পারিনি। কিন্তু একদিন একদিন ইচ্ছে কেঁদে কেঁদে কল দিয়ে বলে আফনান শুধু তাকে আজে বাজে কথা বলে। তখনই সব বলে দেয়। ভাইজান তখন ঘরে ছিল না। আমি তো হঠাৎ করে কিছু করতে পারি না। ইচ্ছে ওই রাতেই আমাদের বাড়ি ফিরে আসে। ধূসরের চোয়াল শক্ত হয়ে আসে, চোখে মুখে অদ্ভুত অন্ধকার জমতে থাকে। রোকসানা কাপা গলায় বলে যায়, এরপর আলিম ভাইজান ব্যাপারটা জানলে প্রথমে বিশ্বাসই করে না, বরং ইচ্ছের দোষ খোঁজে। আমি চিৎকার করে প্রতিবাদ করি, বলি ইচ্ছে ছোট, সে মিথ্যে বলবে কেন। পরে আরফানের বন্ধুদের মাধ্যমেই জানা যায় আফনানের আগেও এক মেয়েকে হ্যারাস করার অভিযোগ উঠেছিল। তখন বাড়ির চাপে কিছু হয়নি, কিন্তু এবার আমি আইনি পদক্ষেপ নিই। ইচ্ছে অল্পের জন্য বাঁচে। আমি ওকে নিয়ে থানায় যাই। ওর বয়ানের ভিত্তিতে আফনান গ্রেফতার হয়। তবে তোরা জানিস, আলিম মির্জা নিজের ছেলের জেল খাটা মেনে নিতে পারেনি। ও ইচ্ছে আর আমাকে শত্রু মনে করে। ধূসর নিঃশব্দে দাঁতে দাঁত চাপে, মুখে কোনো কথা নেই, কিন্তু বুকের ভেতর যেন আগ্নেয়গিরি ধুমায়িত হয়ে ওঠে। রোকসানা কাঁদতে কাঁদতে বলে, অনেকবার চেষ্টা করেছে আবার ইচ্ছেকে পাঠিয়ে দিতে বা সরিয়ে দিতে, আমি বাধা হয়ে দাঁড়াই। এখন বুঝছিস ধূসর, আমি কেন চাই না ইচ্ছে কখনো একা থাকুক। ওর চারপাশে আমরা ছাড়া কেউ নিরাপদ নয়। ধূসর মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে, আমি ফিরে এসেছি মামুনি, এবার ওকে শুতে গেলে কেউ বাঁচবে না। কিছুক্ষণ থামে রোকসানা, তারপর আবারও বলতে শুরু করে, জেল থেকে ছাড়া পাওয়ার পর আফনান ফিরে আসে আলিম মির্জার রাজনৈতিক শক্তির জোরে। সমাজে নিজের অবস্থান ফিরে পেতে খুব একটা সময় লাগেনি তার, বরং আগের চেয়ে বেশি দম্ভ নিয়ে ঘুরতে থাকে চারিদিকে। কিন্তু এই শান্ত আবরণ ভেঙে পড়ে একদিন হঠাৎ। জনসমক্ষে এক ছেলেকে সে গুলি করে হত্যা করে। চোখের সামনে অসংখ্য মানুষ, আতঙ্কিত চিৎকার। রক্তে ভেজে রাস্তায় দাঁড়িয়ে থাকে একা আফনান, গা থেকে গড়াচ্ছে ক্রোধ আর উন্মাদনা। পরে জানা যায় সেই ছেলেটি ইচ্ছেকে একাধিকবার ফলো করত, আর তার গতিবিধি নজরদারি করতো ছায়ার মতো। এই খবর যখন আফনানের কানে যায়, তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি সে। সবার সামনে গুলি চালায়, নিঃসংকোচ, নির্ভীক, যেন বলতে চায় যে ইচ্ছের দিকে তাকাবে তার পরিণতি এমনই হবে। এই খুন কিন্তু আলিম মির্জার জন্য সহজ ছিল না।
সামাল দেওয়া। আগের বার যেমন চুপিসারে সব ম্যানেজ করা গেছে, এবার তেমনটা হয়নি। মিডিয়া, আইন, বিরোধী পক্ষ সবাই ঝাঁপিয়ে পড়ে। আফনানকে ছাড়াতে গিয়ে এরকম নাকানি চুবানি খেতে হয় তাকে। আর এই ঘটনার পর থেকে আলিম মির্জা যেন স্ত্রীর সিদ্ধান্তে পৌঁছান, ইচ্ছেকে যে কোনো মূল্যে আফনানের স্ত্রী বানাতেই হবে। তাতে যদি সমাজ, আইন, ভালোবাসা সব কিছুকেই পিছিয়ে ফেলতে হয় তবুও। কারণ এখন বিষয়টা কেবল প্রেম কিংবা আগ্রহ নয়, এটা হয়ে গেছে ক্ষমতা আর নিয়ন্ত্রণের প্রতীক। ইচ্ছেকে বসে আনা মানেই আফনানকে নিখুঁতভাবে পুনরুদ্ধার করা আর নিজের রাজনৈতিক ক্ষমতাকে অপ্রতিরোধ করে তোলা। আলিমের চোখে তখন শুধু একটাই লক্ষ্য, ইচ্ছের বিয়ে আফনানের সঙ্গে যে কোনো মূল্যে। জয়ের বিয়ে তো এই নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হওয়ার পরে ইচ্ছেকে অপহরণ করেছিল আলিম ভাইজান। শুধু তোর জন্যই ঘরের মেয়ে আজ ঘরে ফিরেছে, আমার ইচ্ছে আমার কাছে ফিরেছে। তবে ধূসর একটা কথা মাথা রাখবি, আপনার পাগলামির জন্য যে ছেলে খুন হয়েছে তা এখনো ইচ্ছে জানে না। আপনার নাম শুনলেই মেয়েটা নিজেকে এখনো গুটিয়ে ফেলে কেমন। আমরা কিছু জানাইনি, আমি চাই না ইচ্ছে এসবে জড়িয়ে পড়ুক। বলে আঁচল দিয়ে চোখের পানিটুকু মুছে ফেলে রোকসানা। অন্যদিকে ধূসর আর কিছু না বলে চুপচাপ রোকসানার হাত ধরে শেষবারের মতো আশ্বস্ত করে যেন সে ইচ্ছের পাশে আর একটা পাখিকেও আসতে দিবে না। তারপর ধীরে ধীরে লিভিং রুমের দিকে হাঁটা দেয়। ঘর পেরিয়ে লিভিং রুমের সোফায় সোজা গিয়ে রাদীপের পাশে গিয়ে বসে পড়ে। ধূসরকে পাশে দেখে তৌফ জিজ্ঞাসা করে, ভাই, তুই ইচ্ছেকে ছেড়ে অনু আফনানের পেছনে কেন পড়ে আছিস? কত কষ্ট করে রাতের ফ্লাইট বুক করেছিস মনে আছে? সব ছেড়ে ইচ্ছেকে সময় দে। আমরা জানি তুই যাওয়ার আগে রাস্তা ক্লিয়ার করতে চাস, তবে ইচ্ছের কথাও ভাবতে হবে। তৌফের কথার সাথে মিলিয়ে এর বাকি দুজনও মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তবে ধূসর শুধু হাসে, রহস্যময় এক হাসি। ওদের দেখে উঠে দাঁড়ায়, সিঁড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে বলে ওঠে, গত রাতে দিয়েছি সময়, বউকে মনে হয় না আর চাইবে সময় এত কিছুর পরেও। তবে তাতে কি, আমার ডিএনএর ভাগিদার চাই স্যার। ধূসর চলে গেল, রেখে যায় পেছনে অবাক করা চোখ জোড়া তিন মূর্তির। কি বলে গেল ধূসর এখনই ভেবেই যেন নিজেদের লজ্জা লাগে। তৃণত হাই হুতাশ করে কপাল চাপড়ে বলে, মোরাল অব দ্য স্টোরি, দি গ্রেট গম্ভীর রসকসহীন বজ্জাত আমাদের লজ্জা দিয়ে গেল। আমরা এতদিন যারা আলাভোলা ভেবে রোম্যান্স শেখাইতাম, তলে তলে সে এসবের উপর পিএইচডি করেছে। ভাবা যায় রাদীপ? বলে তৌফ। দুপুরের প্রহর চলছে। বাইরে তপ্ত রোদে চারিদিকে যেন পুড়ে যাচ্ছে। আকাশ জুড়ে রোদ আর ধুলোর মাখামাখি, বাতাস নিথর। চারিপাশে কেমন একটা অলস ভারী স্তব্ধতা নেমে এসেছে। কিন্তু ধূসরের শরীরের ভেতর যেন ঠিক তার উল্টো কিছু, এক ধরনের অনির্বচনীয় অস্থিরতা, তীব্র টান। লিভিং রুমের কেন্দ্র থেকে ধূসর উঠে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। কোনো কথা নয়, একমাত্র লক্ষ্য ইচ্ছে। চোখে মুখে ছায়া লেগে আছে এক অজানা ভাবনার। পায়ের শব্দটুকু যেন নীরবতার গায়ে লাগতে চায় না, তবুও ধীরে ধীরে সিঁড়ি বেয়ে এসে উপরের দিকে উঠে যায় ধূসর। ইচ্ছের ঘরের দরজায় আসতে ধাক্কা দেওয়ার আগে দরজাটা নিজে থেকে সরে যায়। কাছের বাতাসে হয়তো সামান্য চাপ পড়েছিল, কিংবা কে জানে দরজায় নিজেই বুঝে গেছে ধূসর এসেছে। ধূসর কোনো শব্দ না করে ঘরের ভিতরে এক পা করে প্রবেশ করে। নিঃশব্দ, নির্ভুল, শিকারীর মতো স্থির পায়ে এগিয়ে আসে। দৃষ্টি চারিপাশে ঘুরে অবশেষে স্থির হয় বারান্দায়। ডিভানে শুয়ে আছে ইচ্ছে। মেয়েটার বুকের উপর রাখা একটা বই খোলা পাতায় ছড়ানো। দুপুরের আলো চুলগুলো এলোমেলোভাবে মুখে ছায়া ফেলেছে। নিঃশ্বাস ফেললেই বুক ওঠানামা করছে ধীরে ধীরে। ক্লান্ত, নিশ্চিন্ত, ঘুমে তলিয়ে আছে। ধূসর দাঁড়িয়ে পড়ে, চোখে ফুটে ওঠে এক ধরনের নেশা, ভয়াবহ রকমের শান্ত, অথচ ভিতরে ঘূর্ণির মতো তোলপাড় করা স্পন্দন। এমন দৃশ্য হাজারবার কল্পনা করলেও চোখের সামনে এইভাবে দেখা ধূসরকে কেমন যেন আচ্ছন্ন করে তোলে। এই মেয়ে, এই ঘুমন্ত অবয়ব, আজকের পরে আবার কবে দেখা হবে? আবার কবে সে এভাবে নিশ্চিন্ত ঘুমে থাকবে তার পাশে? ভাবতেই ধূসরের চেহারা পাল্টাতে থাকে। ঠোঁট শক্ত হয়ে আসে, চোখের কোণ ভর্তি হয় আবেগের অমোঘ চাপ, যেন ভিতরের যন্ত্রণাটুকু কণ্ঠরোধ করে তাকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করছে। ধীরে ধীরে ধূসর এগিয়ে যায় ইচ্ছের দিকে, পা ফেলে একেবারে নিঃশব্দে, যেন সময়টুকু বুঝে উঠতে না পারে তার গমন। আর ইচ্ছে এখনো ঘুমিয়ে। ধূসর কাছে পৌঁছে এক ঝলক তাকায়, যেন মনে গেঁথে নিতে চাইছে প্রতিটা রেখা, প্রতিটা নিঃশ্বাসের ছন্দ। এই মুহূর্তটাই দৃশ্যটার জন্য যুদ্ধর আগের একমাত্র শান্তি। অবশেষে ধূসর নিঃশব্দে ডিভানের পাশে বসে পড়ে, আর একটু ঝুঁকে চোখ রাখে ইচ্ছের মুখে। চোখে মুখে সেই দুঃসহ সত্য। এই শান্ত নিদ্রা হয়তো আজই শেষবার তার চোখে পড়ছে। এখনো কিছু না বলে ধূসর শুধু তাকিয়ে থাকে, কারণ ভিতরে এখন যা চলছে তা শব্দে প্রকাশ সম্ভব নয়।
ইচ্ছের পরনের ওভারসাইজ ধূসরের টি শার্ট থেকে শরীরের দৃষ্টিমান জায়গাগুলোতে লাল দাগ স্পষ্ট হয়ে উঠেছে। ঘরের নরম আলোয় দাগগুলো যেন আরো স্পষ্ট, আরো জ্বলন্ত। ধূসর নিঃশব্দে তাকিয়ে থাকে ওদিকে, নীরব চোখে, গভীর অনুভূতিতে। প্রতিটা দাগ যেন তার নিজেরই অদৃশ্য ছাপ, প্রতিটা ছোঁয়া যেন তার অস্তিত্বের প্রমাণ। ইচ্ছে এখনো ঘুমে বিভোর, নিঃশ্বাসের শব্দ স্পষ্ট, বুকের ওঠানামার ছন্দ। ধূসর ধীরে ধীরে মুখ নামিয়ে আনে, খুব যত্নে, খুব গোপনে, যেন এই মুহূর্তটা কারো কাছে ধরা না পড়ে। একের পর এক গভীর চুমু বসিয়ে দেয় সেই দাগগুলোর উপর, যেন প্রতিটা দাগকেই সান্ত্বনা দেয়, প্রতিটা ছোঁয়াকে আশ্বাস দেয় সে ফিরে এসেছে আজ এখানে, এখন ইচ্ছের পাশে। ইচ্ছে ঘুমের ঘরে ধূসরের স্পর্শে একসময় চোখ খুলে ফেলে, অর্ধজাগ্রত, কিন্তু ধূসরকে দেখে মনে হয় সে যেন চিরচেনা স্বস্তির এক পরশে ঘেরা। সারাদিনের অজানা আতঙ্ক, অপেক্ষা, নির্ভরতা সব এক নিমিষেই ধূসরকে ছুঁয়ে যেন থেমে যায়। ইচ্ছে আবেগে ধূসরকে কাছে টেনে নেয়, শরীরের সমস্ত অবসন্নতা সত্ত্বেও শক্ত করে জড়িয়ে ধরে। ইচ্ছের কণ্ঠ ফিসফিসে, ঘুম ঘরে আচ্ছন্ন, কিন্তু সেই কণ্ঠে থাকে একরাশ অভিমান ও বেদনার আবেশ। কোথায় ছিলেন আপনি? আজকে অন্তত আমার সাথে থাকুন প্লিজ। চলে গেলে আমি কার কাছে থাকবো? ধূসর থামে, এক মুহূর্ত চোখ রাখে ইচ্ছের চোখে, তারপর সেই একই স্বরে নরম প্রতিশ্রুতিময় কণ্ঠে বলে, এই তো শোনা, তোর কাছেই তো আসি, এবার আর কোথাও যাব না, দেখ। ইচ্ছে চোখ বন্ধ করে ফেলে, একরাশ হাসি ফুটে ওঠে ঠোঁটে, যেন ধূসরকে পাওয়াটাই এই মুহূর্তে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ইচ্ছে ধীরে ধূসরকে নিজের বুকের দিকে টেনে আনে, মাথা এলিয়ে দেয় ধূসরের উষ্ণ বুকে। বুকের প্রতিটি স্পন্দনে ধূসর যেন নিজেকে হারিয়ে ফেলে। ইচ্ছে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে আবার, কিন্তু বাহুর বন্ধন যেন একবারও আলগা হয় না। আর ধূসর নিঃশব্দে তাকিয়ে থাকে ছাদের দিকে, বুকের নিচে ইচ্ছের উষ্ণ নিঃশ্বাস তার অস্তিত্বের প্রমাণ হয়ে অনবরত বয়ে যায়। কিছু একটা ভেবে ইচ্ছেকে কোলে তুলে নেয় ধূসর, শরীরটা নিথর, নিস্তব্ধ। ধূসরের চোখে কোনো শব্দ নেই, শুধু একরাশ অস্থিরতা। বুকের ভেতর আগুনের মতো কিছু একটা ছুটছে, যেটা নিচ্ছে না, বরং আরও তেতে উঠছে প্রতিটা নিঃশ্বাসে। ধীরে ধীরে হেঁটে আসে নিজের রুমে, দরজা ঠেলে ভেতরে ঢুকে ইচ্ছেকে সোজা বিছানায় শুইয়ে দেয়। মুখটা একবার দেখে কেমন শান্ত, অথচ ক্লান্তির রেখা স্পষ্ট। ইচ্ছে যেন কোনো যুদ্ধ জিতে এখন ঘুমিয়ে পড়েছে, কিংবা ধূসর হার মেনেছে নিজের সমস্ত অস্তিত্ব নিয়ে। কাবার্ড খুলে ধূসর বের করে একখানা নতুন নরম মাটির রঙের টি শার্ট, ইচ্ছের মাপেই বানানো। হাতে করে সেটা নিয়ে আসে বিছানার ধারে, ধীরে ধীরে উঠে বসে। মৃদু শ্বাসে ধূসর ইচ্ছেকে নিজের বুকের দিকে টেনে তুলে, খুব সাবধানে, খুব সতর্কে, যেন একটা গুটিয়ে থাকা স্বপ্নকে ভেঙে ফেলার ভয় থাকে। নিজের পরানো ওভারসাইজ কালো টি শার্টটা খুলে ফেলে ওর গা থেকে। একটা মুহূর্তে ধূসর থেমে যায়, উরুস্থলের উপরের অংশে চুমু খায় গভীর করে। বেশ কয়েকটা ট্রিপে গিয়ে কামড় বসিয়েছিল, সেখানে জল জলে এখনো সেই দাগ। ধূসরের কেমন হিংসে হতে থাকে সেই দাগের উপর। তারপর নিঃশব্দে তাকায় ইচ্ছে দিকে, তারপর নিঃশব্দে এগিয়ে আসে, সেই মাটির রঙের টি শার্টটা পরিয়ে দেয় ওকে। হাতের ছোঁয়ায় একটু দ্বিধা নেই, কিন্তু ভেতরে হাহাকার, যেন চিৎকার করে বলে, তুই আমার, শুধু আমার। মেয়েটার গায়ে ভালোভাবে কাপড়টা ঠিক করে দেয় ধূসর, মাথার চুলগুলো সরিয়ে দেয় একপাশে, তারপর ধীরে ধীরে ইচ্ছেকে আবার শুইয়ে দেয় বিছানায়। নিজেও উঠে আসে পাশে, নিজের পরনের কালো শার্টটা খুলে ছুঁড়ে ফেলে পাশে। কোনো রাগ ঢাক নেই, কোনো সাজানো ভান নেই, এক দৃষ্টিতে আবার তাকায় ইচ্ছের মুখে, তারপর টেনে তুলে ওকে নিজের বুকে, পুরো শরীরটা বুকের উপর উঠিয়ে নেয়। এক হাত চলে যায় ইচ্ছের পিঠে, অন্য হাতে জড়িয়ে ধরে কাঁধ, এমনভাবে যেন আর কখনো কাউকে ছাড়বে না, যেন বুকের মাঝে ইচ্ছে ঢুকে গেলে তবেই সে নিঃশ্বাস নিতে পারবে। চোখ বন্ধ করে ধূসর বলে না কিছু, শুধু নিঃশব্দে ডুবে যায় ঘুমে। ঘুম ক্লান্তির নয়, সেটার নাম হাহাকারের অবসান। কারণ ইচ্ছে এখন তার বাহুতে, এই মুহূর্তে অন্য কোনো ভয় নেই। বাহু বন্ধনে ইচ্ছেকে বুকে নিয়ে ধূসর নিঃশব্দে ডুবে যায় নিদ্রায়, সেই ঘুমে যার গভীরতা অনেক বেশি, অনেক অন্ধকার, অনেক নিজের। যেন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও সে শুধু এতটুকুই চায়, এই শরীর, এই শ্বাস, এই অস্তিত্ব শুধু তার থাকুক চিরদিন। হলুদ টিমটিমে আলোর নিচে রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইচ্ছে, অশ্রুসিক্ত চোখ দুটি নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে তালুকদার বাড়ির সদর গেটের দিকে। নিঃশব্দ বারান্দাটায় দাঁড়িয়ে ঠোঁটের কোণ ভিজে ঠান্ডা বাতাসে কাঁপছে ইচ্ছের উন্মুখ অপেক্ষা। চারিদিকে রাত ঘনিয়ে আসছে, যেন আকাশের অন্ধকার প্রতিফলিত হচ্ছে ইচ্ছের মনেও। কিছুক্ষণ আগেই ধূসর বেরিয়ে গেছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। হঠাৎ করে যেন সময়ের গতি দ্রুত হয়ে গেছে ইচ্ছের জন্যে। ধূসরকে রাখার জন্যে সঙ্গে ইনায়েত তালুকদার, রফিক তালুকদার ও তৃণ সহ বাকি বন্ধুরা এয়ারপোর্ট পর্যন্ত সঙ্গেই গেছে। বাড়ির ভেতর এখন থমথমে পরিবেশ। হৈমন্তী ছেলের শোকে অসুস্থ হয়ে বিছানায় পড়েছেন। ঈশিতা ও রোকসানা হৈমন্তীর সাথেই আছে, বোঝানোর চেষ্টা করছে ধূসর তাড়াতাড়ি ফিরে আসবে। তবে মায়ের মন বুঝতে নারাজ, মুখে উদ্বেগ, চোখে অশ্রু। সবার মাঝে এক ধরনের অনিশ্চয়তা আর চাপা আতঙ্ক কাজ করছে, কিন্তু কেউই প্রকাশ করছে না ঠিক করে। ইচ্ছে একা দাঁড়িয়ে আছে এখনো বারান্দায়, হৃদয়ে অস্থিরতা, চোখে প্রশ্ন, আর মনে শুধু ধূসরের শেষ কথা, যে কথাগুলো বিদায়ের আগে ধূসর বলেছিল নির্লিপ্ত কণ্ঠে, অথচ তীব্র শীতলতায় ভরা।
আমার অস্তিত্ব যেখানে থাকবে আমি না এসে যেখানে পারি। ধূসরের কথাগুলো যেন প্রতিধ্বনিত হচ্ছে ইচ্ছের কানে বারবার। শিরদাঁড়ায় কাঁপুনি তুলে দেয় প্রতিটি শব্দ। কোনো অলৌকিক ছায়ার মতো সেই বাক্যগুলো পেছন থেকে ইচ্ছেকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, আর সেই ভরে ইচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট পায়। ইচ্ছের চুল এলোমেলো হয়ে বাতাসে উড়ে যাচ্ছে, কিন্তু ইচ্ছের কোনো সারা শব্দ নেই। বুকের ভেতরে শুধু আশঙ্কা, যদি ধূসর ভাই আর না ফেরে, যদি এই যাওয়াটাই চিরকালের হয়। রেলিংয়ের ধাতব ঠান্ডায় আঙ্গুল জমে আসছে, কিন্তু মন জ্বলছে। চোখে অনড় দৃষ্টি, একটানা তাকিয়ে থাকলেও শূন্য ও গেটে যেন ধূসর ভাই আর আসে না। ইচ্ছে চোখের সামনে ভাসতে থাকে ধূসরের শেষ আলিঙ্গনের শেষ স্পর্শ, বারবার পুড়িয়ে তুলছে তা অষ্টাদশীর ছোট্ট হৃদয়। ইচ্ছে কল্পনায় ডুব দেয়। ধূসরের উষ্ণ বুকের মধ্যে লুকিয়ে অঝরে কাছে ইচ্ছে। ধূসর কোনো বাধা দেয় না, শুধু স্থির থাকে। মনের ভিতরে যে তীব্র ঝড় বইছে, সেই ঝড়ের তাণ্ডবে যেন নিজের হাত তুলে ইচ্ছের কান্না থামাতে সাহস হয় না তার। সময় যেন স্থির হয়ে গেছে, শুধু ইচ্ছের কাঁপতে থাকা কাঁধ আর ফুপিয়ে ফুপিয়ে ওঠা নিঃশ্বাস বুঝিয়ে দিচ্ছে এই মুহূর্ত কতটা অসহ্য। ধূসর আর সহ্য করতে না পেরে ধীর স্থিরভাবে হাত তুলে 2 আঙ্গুলের সাহায্যে ইচ্ছের মুখটা তুলে ধরে নিজের মুখের সামনে বরাবর। ইচ্ছের চোখে পানি, কাপা কাপা ঠোঁট, লাল নাক। ধূসরের কেমন নেশা ধরে যায় ইচ্ছের চেহারায়। ধূসর আর অপেক্ষা করে না, নিজের ঠোঁট নামিয়ে আনে ধীরে। ইচ্ছের নরম 2 ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। সময় থেমে যায়। চারিপাশে কেউ নেই, শুধু 2 শরীরের মাঝে জমে থাকা সব অপূর্ণতা, সব কথা, সব ভয় এক চুমুতে যেন বলে দেয় না বলা সব অব্যক্ত অনুভূতি। চুমুটা ধূসর দীর্ঘ করে, স্থির আর গাঢ় করে, যেন এটাই শেষ স্পর্শ, শেষ অনুভব। ইচ্ছে হঠাৎ ধূসরের বুকের উপর হাত দিয়ে ধাক্কা দিতে শুরু করে বারবার, কিন্তু সেই ধাক্কায় কোনো জোর নেই। শরীর যে মানছে না কিছু। ইচ্ছে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে ধূসরের বুকে। দুদেহে কেবল অস্থিরতা, হাহাকার আর অনিয়ন্ত্রিত আবেগ। ধূসর বুঝতে পারে ইচ্ছে চায় না সে যাক, এই বিদায় ইচ্ছে সহ্য হচ্ছে না, আর ধূসরেরও না। ধূসর নিজের ঠোঁট সরিয়ে নেয়, কিন্তু চোখ সরায় না ইচ্ছের কোমল মুখাবয় থেকে। এরপর আর দেরি করে না, ইচ্ছেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে ধূসর, যেন এই আলিঙ্গনে সবকিছু আটকে ফেলতে চায়। ধূসরের কণ্ঠস্বর কেঁপে ওঠে, তবে নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়ে ফিসফিস করে ইচ্ছের কানে বলে ওঠে, দ্রুত ফিরে আসবো ঘড়ি, আর কাঁদিস না। এই ভেবে তুই ভেঙে পড়লে আমি কিভাবে যাই বলতো? কথা দিচ্ছি তোর অসভ্য পুরুষ ঠিক দ্রুত ফিরে আসবে। কথাটা ইচ্ছেকে বলে ওঠে ধূসর, তবে এর চোখের কোণে জমা এক বিন্দু পানি নীরবে গড়িয়ে পড়ে ইচ্ছের আড়ালে। সেই পানি বলে দিতে থাকে যেন ইচ্ছেময়ী ধূসর মিথ্যে কথা বলছে, সে ফিরবে না, ফিরবে না, তার জীবন যে অনিশ্চিত। অন্যদিকে ইচ্ছে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে, শুধু ধূসরের বুকে মাথা রাখে নিঃশব্দে, শব্দহীন। সম্মতি যেন দেয়, আপনার ঘুড়ি অপেক্ষা করবে, দ্রুত ফিরে আসবেন অসভ্য পুরুষ। দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়েছে। বাড়ির পরিবেশ আগের থেকে শান্ত। ইচ্ছের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এর মধ্যে। ধূসর চলে যাওয়ার 3 দিন পর থেকে পরীক্ষা শুরু হয়ে টানা পরীক্ষা হয়েছে, আজকে শেষ পরীক্ষা। বাইরে আজকে মাথার উপর জ্বলন্ত সূর্য, তপ্ত রোদে লোকজন ঘেমে অস্থির। রাস্তার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো গরমে ধাতব গন্ধ ছড়াচ্ছে, বাতাসে যেন আগুনের গন্ধ লেগে আছে। সারা রাস্তা ধুলো আর ঘামে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। রাস্তার একপাশে গাড়ির সামনে বুকে হাত গুজে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তৃণা। মাথায় রোদ পড়ছে সরাসরি, তবে নড়ছে না একটু। সাদা শার্টটা ঘামে ভিজে শরীরে লেগে গেছে, রোদে চোখ কুচকে আছে, গা বেয়ে টপ টপ করে ঘাম গড়াচ্ছে, কিন্তু দৃষ্টিটা এক বিন্দু নড়ে না সামনের স্কুল গেট থেকে। পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা বেজেছে কিছুক্ষণ আগে। স্কুলের গেটের আশেপাশে অভিভাবক আর ছাত্রছাত্রীদের ভিড়। তৃণ একটু উঁচু হয়ে গেটের ভিতরের দিকে তাকায় বারবার। সে এসেছে ঈশিতা আর ইচ্ছেকে নিতে, 2 জনের সিট একসাথেই পড়েছে। এর মধ্যে তৃণ আর ঈশিতার ব্যাপারটা সবার জানা হয়ে গেছে, কোনো কিছু লুকানো যায়নি। আর তৃণ লুকাবার মানুষ নয়, তাই কেউ আর অবাক হয়নি, বরং সবাই খুশি বেশ। রোদে দাঁড়িয়ে থাকা অবস্থায় চারিপাশে কোলাহল আর গরম বাতাসের মধ্যেও এক ধরনের অস্থিরতা লেগে আছে তৃণের ভেতর। চোখে মুখে যেন চাপা টেনশন, দাঁড়িয়ে থাকলেও যেন প্রস্তুত ছুটে যাওয়ার জন্যে। পেছনে গাড়ির কাছে সূর্যের আলো ঝলসে উঠছে, কাঁধের পাশ দিয়ে ঘাম গড়িয়ে নামছে তৃণের। গলার শিরাগুলো টান টান, দাঁতে চেপে রেখেছে কোনো ভাবনা, কোনো ভয়, বা হয়তো ধূসর নামক অনুপস্থিতির ছায়া। অপেক্ষার প্রহর যেন আর কাটে না, শুধু সামনের গেটটা খুলে বের হবার অপেক্ষা। একটি মুখ, 2টি চেনা চেহারা, তবে তৃণের চোখ বারবার আটকে যাচ্ছে একটিতেই, যার জন্য তার রক্তে এই রোদও আজ সহনীয়, যার জন্য সে ধূসর নামক ভয়াল প্রতিপক্ষের সামনে দাঁড়াতে পারে নির্ভয়। এমন সময় ছাত্রছাত্রীরা ভিড় ঠেলে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে ঈশিতা আর ইচ্ছে। বাইরের রোদ যেন তপ্ত লোহার মতো ঝাঁপিয়ে পড়ছে শরীরে, গরমে এক একটা নিঃশ্বাস যেন ভার হয়ে উঠেছে। ঈশিতার মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে পরীক্ষা শেষ হবার একরকম প্রশান্তির রেখা। হালকা হাঁপাতে হাঁপাতে সে বলে, উফ, অবশেষে শেষ। আর কয়েকদিন যদি এমন গরমে কাটতে
হতো আমি মরে যেতাম শিওর। পরীক্ষা নামক বাস আর দিতে হবে না। ইচ্ছে চুপ করে হাঁটতে থাকে। ঈশিতার আনন্দ ওর মুখে কোনো প্রতিফলন ফেলে না, বরং কপালের উপর দিয়ে গড়িয়ে পড়া ঘামের ফোঁটার মতো বিষণ্ণতা জমে থাকে ওর চোখে মুখে। মন আজ ভারী ঘন মেঘে ঢাকা আকাশের মতো। তুই কিছু বলছিস না কেন? ঈশিতা এবার ওর দিকে তাকিয়ে প্রশ্ন করে। ইচ্ছে থেমে নরম গলায় বলে, আজ 20 দিন হয়ে গেল ইস্যু ধূসর ভাই একবারও খোঁজ নেয়নি, একটা মেসেজ একটা ফোনও না। তুই বল মানুষ কিভাবে পারে চুপচাপ থাকতে? ঈশিতার মুখের হাসি মিলিয়ে যায়। ইচ্ছের বুকের ভেতরটা কেমন করে উঠে, চোখের কোণে জমে থাকা কষ্ট যেন এবার বেরিয়ে আসবে, কিন্তু না, নিজেকে আঁকড়ে ধরে সামলে নেয় ইচ্ছে মুখ ঘুরিয়ে নেয়। গাল দুটো লালচে রং ধারণ করেছে গরমে। ঈশিতা হাত বাড়িয়ে ইচ্ছের কাঁধে রাখে। তুই মন খারাপ করিস না, ভাইয়া যা করেছে তার কারণ নিশ্চয়ই আছে। আমি জানি ভাইয়াও তোকে ভীষণ মিস করছে। এমন সময় ভিড়ের ওপার থেকে হঠাৎ এগিয়ে আসে তৃণ। মাথায় সানগ্লাস তুলে ঠোঁটে লেগে থাকা অদ্ভুত গম্ভীরতা নিয়ে বলে, গাড়ি দাঁড়ানো আছে ওইদিকে, তোমরা ওঠো। গরমে আর দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ করে ফেলবে। তৃণকে দেখে ইচ্ছে কিছুটা চমকে উঠে আর কথা বাড়ায় না। ঈশিতার সঙ্গে হাঁটা দেয় গাড়ির দিকে। সাদা কালার গাড়িটার দরজা খুলে তড়িঘড়ি করে দুজনে ভেতরে উঠে বসে। ঠান্ডা এসির হাওয়ায় যেন শরীর একটু স্বস্তি পায়, কিন্তু ইচ্ছের মন তবু ভার। একটু পরে তৃণ গাড়ির সামনে এসে চালকের আসনে বসে পড়ে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে একবার রিয়ার ভিউ মিররে তাকায়। চোখে এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি। বনানীর নাম করা রেস্টুরেন্টের ভেতরটায় রুচিশীল সাজে সজ্জিত। ছিমছাম আলো, নরম গানের সুর। সামনের একটা টেবিলে মুখোমুখি বসে আছে ঈশিতা ও ইচ্ছে। ঈশিতার ডান দিকে তৃণ। শেষ পরীক্ষার পর একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ঈশিতা ও ইচ্ছেকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছে তৃণ, ছোট উদযাপনের ইচ্ছে নিয়েই। তবে এইখানেও ইচ্ছে চুপ করে বসে আছে। চোখ থাই সুপের উপর দিয়ে চলে গেছে জানালার ওপারে। কোনো অজানা শূন্যতায় আটকে আছে দৃষ্টি। ঠোঁট দুটো সোজা রেখায় বাঁধা, চোখে অবসন্নতার আবরণ, কাঁধে যেন কোনো অদৃশ্য ভার। ঈশিতা তৃণ ইচ্ছের এমন উদাসীন আচরণ খেয়াল করে। ইচ্ছের উদাসীনতা কিছুটা কমানোর জন্য তৃণ টেবিলে রাখা মেনু কার্ড তুলে নিয়ে গলায় একরাশ আলতো উদ্দীপনা এনে বলে, ইচ্ছে কী খাবে বলো, অর্ডার দেই। অনেকক্ষণ হলো এখনো কিছু অর্ডার দেওয়া হয়নি। তৃণের কণ্ঠস্বর ছিল কোমল, পরিপক্ক আর সদয়, যেন একান্ত মনোযোগে কারো ভাঙা ভেতরটা বুঝে যাওয়ার চেষ্টা। ইচ্ছে একটু চমকে তাকায় তৃণের দিকে, একটু মুখে হাসি টেনে বলে, তৃণ ভাইয়া আপনি অর্ডার দিন তাহলেই হবে। ইচ্ছের গলা শান্ত নরম, তবু যেন কোথাও একটা অদৃশ্য কাঁপন। শিষ্টতা রক্ষার এক প্রাচীন শৈলীতে বলা শব্দগুলো শুনে ঈশিতা একবার নিচু গলায় নিঃশ্বাস ফেলে। তৃণ যেন আর বলার মতো কিছুই খুঁজে পায় না, শুধু গভীরভাবে তাকিয়ে একবার ইচ্ছের মুখ দেখে, তারপর মেনু কার্ডের পৃষ্ঠা উল্টাতে থাকে। অবশেষে তৃণ অর্ডার দেয় ফ্রাইড রাইস, চিকেন, স্যালাড আর ঈশিতার একরোখা পছন্দের কথা মাথায় রেখে তার জন্য বার্গার আর কোল্ড কফি। কিছুক্ষণ পর ওয়েটার ট্রে হাতে এসে খাবার টেবিলে দিয়ে যায়। ক্ষুধার তাড়নায় ঈশিতা বার্গার তুলে নেয়। প্রথম কামড়ে যেন কিছুটা স্বস্তি খুঁজে পায়। তৃণ নিজের দিকে এগিয়ে নেয় কোল্ড কফির গ্লাস, এক চুমুকে ঠোঁট ছোঁয়ায় সেই ঠান্ডা ধাতব স্বাদ। এরপর তৃণ ইচ্ছের দিকে তাকিয়ে বলে খাওয়ার জন্য। ইচ্ছেও বাধ্যমের মতো খাবার এগিয়ে নেয় নিজের সামনে। ইচ্ছে চুপচাপ চামচ তুলে ভাত মুখে তুলে এক লোকমা, কিন্তু গিলে ফেলতে এই মুহূর্তে চেহারার রং বদলে যায়। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আসে, গলা পর্যন্ত উঠে আসে এক অদ্ভুত অস্বস্তি। ভেতরটা গুলিয়ে ওঠে, পেটটা যেন মোচড় দিয়ে উঠে। হঠাৎ কোনো কিছু বোঝার আগেই ইচ্ছে চেয়ার থেকে উঠে পড়ে। হন্তদন্তে খাবার টেবিল ফেলে দিয়ে ছুটে যায় ওয়াশরুমের দিকে। বেসিন পর্যন্ত পৌঁছাতে ইচ্ছে শরীর কেঁপে ওঠে। ইচ্ছে ঠোঁট কামড়ে এক ঝটকায় বমি করে দেয়। অথই তরলে গলা জ্বালিয়ে উঠে আসে, চোখে পানি, বুকের ভেতরটা খালি হয়ে যায়। হঠাৎ পেটে হাত চেপে ধরে আবারও বমি করে ইচ্ছে। অনুভব হয় যেন পেটের ভিতরে সব কেঁপে কেঁপে উঠছে, নাড়ি ভুড়ি সব যেন বেরিয়ে আসবে। ইচ্ছের এমন অনুভব হতে থাকে। পেছন থেকে ঈশিতা দৌড়ে এসে ইচ্ছের কাঁধ চাপড়ে ধরে, শান্ত হয়, একটু ধৈর্য ধর। ইচ্ছের হঠাৎ এমন কাজে ঈশিতাও বেশ ভয় পেয়ে যায়। অন্যদিকে বেশ কিছু সময় পর চোখে মুখে পানি ছিটিয়ে নিস্তেজ দেহ নিয়ে ইচ্ছে ওয়াশরুম থেকে বের হয়। ঈশিতার কাঁধে ভর দিয়ে কোনো মতে নিজের ভারসাম্য রেখে, পায়ে কাঁপুনি, মুখে লজ্জার কিছু একটা অজানা ভয়। শরীরে জোর পায় না ইচ্ছে। সকালে না খেয়ে এসেছিল, তার উপর এখন শরীর একদম ছেড়ে দিয়েছে। তৃণ ততক্ষণে টেবিলের পাশে দাঁড়িয়ে পড়েছে চিন্তায়। মেয়েটাকে নিয়ে বাড়ির সবাই এমনিতেই সারাক্ষণ চিন্তা করে, তার উপর এখন অসুস্থ হয়ে পড়েছে। ইচ্ছেকে সঙ্গে করে ঈশিতা সাথে করে এনে চেয়ারে টেনে বসিয়ে দেয়। তৃণর দিকে তাকে ঈশিতা কিছু না বলে কেবল চোখ দিয়ে ইঙ্গিত করে বলে, ঠিক আছে, তেমন কিছু হয়নি। এদিকে কাউন্টারে ভিড় কমে এলে বিল মিটিয়ে তৃণ আর এক মুহূর্ত দেরি না করে ঈশিতার ইচ্ছেকে নিয়ে গাড়িতে উঠে বসে। ঈশিতার কাঁধে মাথা দিয়ে ইচ্ছে ততক্ষণে চোখ বন্ধ করে ফেলেছে। শুধু মাঝে মাঝে তৃণ ড্রাইভের সাথে সাথে মোবাইলে কিছু টেক্সট পাঠায়। কিছুক্ষণ পরে তালুকদার বাড়ির গেট পেরিয়ে বাড়িতে পৌঁছে যায়।
তৃণ দরজা খুলে ইচ্ছেকে নামতে সাহায্য করে। একে একে সবাই বাড়িতে প্রবেশ করে। শুধু ইচ্ছে নিজের ঘরে যাওয়ার আগে তৃণ আর ঈশিতাকে বলে। তৃণ মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলে ইচ্ছে আর দেরি না করে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আর ঈশিতা তৃণ থেকে বিদায় নিয়ে সেও ইচ্ছের পেছন পেছন উপরে উঠে যায়। ততক্ষণ ইচ্ছে সোজা গিয়ে ধূসরের ঘরে ঢুকে পড়ে। যবে থেকে ধূসর আমেরিকা রয়েছে তবে থেকে ইচ্ছে নিজের দুনিয়া বানিয়ে রেখেছে ধূসরের ঘরকে। ইচ্ছে ধীর স্থিরভাবে কাবার্ড খুলে ধূসরের একটা টি শার্ট বের করে আনে। ধীর নরম হাতে টি শার্টটার প্রতিটা ভাঁজ স্পর্শ করতে থাকে, যেন একে একে ধূসরের অস্তিত্বকে ছুঁয়ে যাচ্ছে। টি শার্টটাকে নিজের বুকে জড়িয়ে ধরে। শার্টের তন্তুতে আটকে থাকা ধূসরের গন্ধটুকু গভীরভাবে টেনে নেয় নিঃশ্বাসে। মুহূর্তে ইচ্ছে চোখ বুজে আসে। মনে হয় যেন ধূসর ভাই ঠিক এই মুহূর্তে তাকে জড়িয়ে ধরে আছে, সেই পুরনো ছায়ার মতো পরম যত্নে। হঠাৎই ইচ্ছে শরীরটা কেঁপে ওঠে। গলার কাছে দলা পাকিয়ে থাকা আবেগ আর ধরে রাখতে না পেরে শব্দ করেই কেঁদে ওঠে। আর চোখের পানি সোজা গিয়ে পড়ে ধূসরের শার্টের উপর। সেই ফোঁটা দুটো যেন ব্যথা, অভিমান আর ভালোবাসার ঘন সংমিশ্রণ। ধূসর ভাই পাশে নেই, তবে রেখে যাওয়া প্রতিটা জিনিস এখন ইচ্ছের কাছে অমূল্য একমাত্র আশ্রয়। টি শার্টটা বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরে ইচ্ছে ধীরে ধীরে শুয়ে পড়ে বিছানায়। শরীরটা ভালো না, সঙ্গে পরীক্ষা নিয়েও টান টান টেনশন। সব মিলে এক অজানা ক্লান্তি ইচ্ছেকে নিঃশেষ করে দিচ্ছে যেন। চোখ দুটো ভারী হয়ে আসে। মনের ভেতর ধূসরকে নিয়ে হাজারো চিন্তা ঘুরে বেড়ালেও শরীর আর সাড়া দেয় না। কখন যে ঘুমিয়ে পড়ে ইচ্ছে নিজেও টের পায় না। বুকের কাছে আঁকড়ে ধরা টি শার্টটা যেন বলে দেয় সে মানুষটা কত গভীরভাবে মিশে আছে অষ্টাদশীর নিঃশ্বাসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। এমন সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইচ্ছে নিচে নামে। শরীর এখন কিছুটা ভালো, তবে সবকিছু কেমন গন্ধ লাগছে ইচ্ছের নাকে। এসব ভাবতে ভাবতে ইচ্ছে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে থাকে। নিচে নেমে দেখে অর্ণবের বাবা আরমান সাহেব ও তার সহধর্মিনী এসেছেন। তাহসিন আর অর্ণবের বিয়ে আগামীকাল, গায়ে হলুদ দিয়ে শুরু। এসব নিয়ে হলরুমে কথাবার্তা চলছে। আরমান সাহেবের স্ত্রী ইচ্ছেকে দেখতে পেয়ে বলেন। ইচ্ছে অপ্রস্তুত হেসে বলে, পরীক্ষার চাপে এমন হয়েছে আন্টি, আমি ঠিক আছি। আরমান সাহেবের স্ত্রী আর কিছু বললেন না। ইচ্ছেকে তিনি বরাবরই পছন্দ করেন। ভীষণ শান্তশিষ্ট মেয়েটা, লাজুক আর নরম স্বভাবের। কিছুক্ষণ পর কথাবার্তা শেষ হলে অর্ণবের বাবা মা বিদায় নেন। অন্যদিকে তাহসিন, ইচ্ছে আর ঈশিতা একসাথে সোফায় বসে গল্প করতে শুরু করে। কালকের বিয়ে নিয়ে কী সব প্ল্যানিং শুরু করে দেয়। তালুকদার বাড়িতে আজ এক অন্যরকম উন্মাদনা। সকাল থেকেই সাজ রব। প্রতিটি কোণে যেন এক অদ্ভুত উত্তেজনার সুর। কাঁচা ফুলের গন্ধে চারিপাশ মোমো করছে। বাতাসে লেগে আছে শুদ্ধতা আর অপেক্ষার হালকা ঝাঁজ। ডুপ্লেক্স বাড়িটির প্রতিটি দেয়াল, জানালা, বারান্দা সবকিছুতেই হলুদ রঙের ছোঁয়া। আজ তাহসিনের গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির সামনে বিশাল লনে নির্মিত হচ্ছে হলুদের জন্য স্টেজ। ছাউনির নিচে ফুল আর কাপড়ের ঝালর দিয়ে তোরণ সাজানো হয়েছে। গাঁদা ফুলের মালা একে একে সাজিয়ে নিচ্ছে একদল কর্মী। কারো মুখে ক্লান্তি নেই, সবার মুখে শুধু ব্যস্ততা। সিঁড়ির রেলিং থেকে শুরু করে প্রবেশপথ পর্যন্ত প্রতিটি জায়গায় ফুলের কাজ দেখভাল করছেন দুই ভাই রফিক আর ইনায়েত তালুকদার। নীরবতা ভেঙে রফিক এক শ্রমিককে কড়া গলায় বলে ওঠেন, ওই দিকের মালগুলো একেবারে বাঁকা হয়ে আছে, ঠিক করে লাগাও। আমাদের বাড়ির মেয়ে, কোনো ত্রুটি চলবে না। ইনায়েত পাশে দাঁড়িয়ে চোখ টিপে সবকিছু দেখে গলা ছেড়ে বলে ওঠে, ওই বাদিকে একটু আলো বাড়াও, সন্ধ্যা নামলে ওই অংশটা অন্ধকার হয়ে যাবে। অন্যদিকে রান্নাঘর দিক থেকে ধোয়া উঠছে। রান্না চলছে বিরাট আকারে। রোকসানার হৈমন্তী সামনে পেছনে ছোটাছুটি করছেন। কেউ রসুন খুঁজছে, কেউ পনিরের বাক্স। সানা, দই কোথায় রেখেছিস? হৈমন্তী হঠাৎ বলে উঠে, ফ্রিজের ভিতরে আছে ভাবি, ওই সাইডে। রোকসানা দ্রুত জবাব দেয় হৈমন্তীকে। সবকিছুর মধ্যে একটা চাপা অস্বস্তি যেন ভেসে বেড়াচ্ছে বাতাসে। বাড়িতে ছেলে বাড়িতে নেই, বাড়ির ছেলে বাড়িতে নেই, অথচ বড় বোনের বিয়ে। এদিকে রফিক সাহেব একবার ছাদে গিয়ে চারিদিকে দেখে নেমে আসে, মুখে একটা দুশ্চিন্তার রেখা। বড় ভাই, বেড়া ছেলেটা কোথায় গেল? সকালে ওকে বলেছিলাম গাড়ির ব্যবস্থা দেখতে। চিন্তা করিস না রাফু, আমি দেখছি। এই সাজের মধ্যে থেকেও কেউ কেউ একে অপরের চোখে অদ্ভুত বার্তা বিনিময় করে নিচ্ছে চুপি চুপি নিঃশব্দে। বাড়ির মানুষজন ছাড়া আরও কিছু অপরিচিত মুখ দেখা যাচ্ছে ভিড়ে, যারা অনুষ্ঠান উপলক্ষে আজকে একত্রে। সব ব্যস্ততা হাসাহাসির মাঝেও তালুকদার বাড়ির আকাশে যেন ধীরে ধীরে জমে উঠছে এক অজানা স্নায়ুচাপ। অন্যদিকে তাহসিনের ঘরে বসে ঈশিতা, রুহি আরও কাজিনদের সাথে মিলে তাহসিন গায়ে হলুদের ড্রেস বেছে নিচ্ছে। ব্যস্ত হয়ে চিন্তা করছে কে কোনটা পরবে, কোনটা সাজে বেশি ভালো মানাবে। রুহিও পাশে বসে নিজেদের সাজসজ্জা নিয়ে মতামত দিচ্ছে। ঘরটা আলো
রং আর কথাবার্তায় ভরা, তবে এই রঙিন ব্যস্ততার মধ্যে নেই একজন। এদিকে গত রাত থেকে হঠাৎ করে ইচ্ছের গায়ে জ্বর এসেছে, কেউ এখনো ভালো করে জানে না কিছুই। ইচ্ছে বিছানায় গুটিয়ে শুয়ে আছে, চাদর মুড়ি দিয়ে দরজাটা ভিড়িয়ে রেখেছে যাতে বাইরের শব্দ আর আলো জ্বরঘোর শরীরে পৌঁছাতে না পারে। বিছানার পাশে রাখা পানির বোতল, ওষুধ সবকিছুই অবহেলায় পড়ে আছে। ইচ্ছে নিঃশব্দে তখনও গভীর ঘুমে, জ্বরের ঘুমে, যেন বাস্তবতা থেকে অনেক দূরে। তবে রোকসানা সকালবেলায় একবার মেয়েকে দেখতে এসে দরজা ঠেলে দেখে ঘরের ভিতরে নিস্তব্ধতা। কাছে গিয়ে দেখে ইচ্ছে গভীর ঘুমে, চাদর মুড়ি দিয়ে মুখটা একটু বের করে শুয়ে আছে মেয়েটা। রোকসানা স্নেহমাখা দৃষ্টিতে তাকায় মেয়ের দিকে। মুখের উপর হাত রাখলে হালকা জ্বরের ছোঁয়া বুঝতে পারে, কিন্তু ঘুম ভাঙবে ভেবে আর ডাকে না। আস্তে করে কপালে চুমু দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, দরজাটা আগের মতো ভিড়িয়ে দিয়ে। অন্যদিকে বিছানায় ইচ্ছে অচেতন শরীরে গড়িয়ে পড়ছে। একদিকে ঠোঁট নড়ে নড়ে উঠে, চোখ বন্ধ, ঘুমের মধ্যে ফিসফিস করে কিছু বলে যাচ্ছে, অস্পষ্ট স্বরে ডাকছে কাউকে। কোথায় আপনি ভাইয়া? শ্বাস ভারী, কপাল ঘামে ভিজে আছে, যেন জ্বর ছেড়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ থাকলেও ভ্রু কুঁচকে আছে ইচ্ছের। জ্বরের ঘরে শরীর কাঁপছে। আমার ঠান্ডা লাগছে, একটু একটু জড়িয়ে ধরুন না। গোঙাতে গোঙাতে এক ধরনের আকুতি ভরা কণ্ঠে বলে উঠে ইচ্ছে। ঘরটা নিঃশব্দে হলেও ইচ্ছের কণ্ঠ যেন তীক্ষ্ণভাবে ছুঁয়ে যায় বাতাসকে। ধূসর আসবে না জেনেও জ্বরের ঘোরে নিস্তেজ ঠোঁটে শুধু একটাই নাম নিয়ে ব্যাকুল, ধূসর ভাই। অনেক সময় পেরিয়ে গেলেও যখন ইচ্ছের হদিস নেই, তখন তাহসিন ইচ্ছের ঘরে আসে। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে বিছানার কোণায় শুয়ে থাকা ইচ্ছেকে দেখে একটু থমকে যায়। একবার, দুবার, তিনবারের বেলায় ডেকে তুলে ইচ্ছেকে। ইচ্ছে ইচ্ছে, ও শোনা। শেষ ডাকে নিভু নিভু চোখে ইচ্ছে ধীরে তাকায় তাহসিনের দিকে। ইচ্ছের মলিন চেহারা দেখে তাহসিন এগিয়ে এসে হাত বাড়িয়ে ইচ্ছের কপালে রাখে। হাত ছুতেই যেন মুখটা কুচকে উঠে, গরম বেশ জ্বর, ভেতরটা মোচড় দিয়ে উঠে তাহসিনের। দ্রুত পাশে বসে পড়ে, ধীর স্থিরভাবে ইচ্ছেকে টেনে তুলে বসিয়ে দেয় নিজের পাশে। বাবু, তোর গায়ে তো ভীষণ জ্বর এসেছে, আর কাউকে কিছু বলিসনি বলে শুয়ে আছিস কেন? তাহসিনের কণ্ঠ স্পষ্ট চিন্তার ছাপ। ইচ্ছে ধীর শান্ত গলায় জবাব দেয়, যেন নিজের ক্লান্তি লুকাতে চায়। আমি ঠিক আছি আপু, জ্বর হুট করে এসেছে, এই জন্য কাউকে বলার সুযোগ হয়নি। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তাহসিন চোখে চোখ রেখে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, তাড়াতাড়ি নিচে আয়, আমি মেডিসিন নিয়ে আসছি। খেয়ে মেডিসিন নিতে হবে। ভাই জানলে রাগ করবে। ইচ্ছে, তাড়াতাড়ি আয় শোনা। ইচ্ছে মলিন হাসি হাসে মাথা নেড়ে বলে, আসছি। তাহসিন কিছু না বলে এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর আস্তে পায়ে ঘরে থেকে বের হয়ে যায়। ঘরে নিস্তব্ধতা নেমে আসে, বাইরের আলো ছায়া হয়ে জানালা দিয়ে ভেতরে পড়ছে। ইচ্ছে ধীরে বিছানার পাশে বসে, চোখের কোণায় জমা কিছু অজানা ভার চেপে ধরে। গায়ে জ্বরের তাপ, কিন্তু মনে হয় যেন অন্যরকম কোনো আগুনে সে দগ্ধ হচ্ছে, নিঃশব্দে নীরবে। একে একে পরপর তিনটা গাড়ি থামে তালুকদার বাড়ির সামনে। ধূসর নেই, তবে বাড়িতে যেন ছেলের অভাব না হয়, এই ভাবনা থেকে তৃণ তূর্ণ রাদিফ আর তৌফ নিজ নিজ কর্মস্থল থেকে টানা 3 দিনে ছুটি নিয়ে এসে হাজির। গাড়ি থেকে 4 ব্যক্তি নামে, একই ভঙ্গিমায়, পরনে ফর্মাল ড্রেস আপ, চেহারায় গম্ভীর ভাব। সামনে এগিয়ে আসেন ইনায়েত তালুকদার। ছেলের বন্ধু হলেও তাদের তিনি নিজের ছেলের মতোই স্নেহ করেন। কেমন আছো বাবা? ইনায়েত তালুকদার বলতেই তৌফ এগিয়ে এসে হাসি মুখে সালাম দিয়ে বলে, ভালোই আছি আঙ্কেল। ধূসরের অনুপস্থিতি যেন টের না পান, তাই আমরা চলে এলাম। ইনায়েত তালুকদার কথাটা শোনা মাত্রই কেমন মুখ বিষণ্ণ করে ফেলেন, তবে সৌজন্যের খাতিরে মুহূর্তে নিজেকে সামলিয়ে নেন। বাড়ির দিকে হাঁটা দেন 4 জনকে সঙ্গে করে। অন্যদিকে সবার সাথে কুশল বিনিময় শেষে 4 জন উপরে উঠে যায় ফ্রেশ হওয়ার জন্য। বাড়িতে তখন ব্যস্ততায় ভরা। অন্যদিকে ইচ্ছে মলিন চেহারায় ফ্রেশ হয়ে নিচে নামার সময় সিঁড়ি ঘোরাতে হঠাৎ চোখে পড়ে আগত 4 জনকে। প্রথমে একটু ভড়কে যায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে সালাম দেয়। ইচ্ছেময়ী তৌফ কৌতূহলে জিজ্ঞাসা করে, কেমন আছো? তোমায় এমন লাগছে কেন? নিশ্চয়ই ধূসরের চিন্তায়, তাই না? তৌফের দুষ্টু হাসি দেখে ইচ্ছে খানিকটা লজ্জা পায়, তবে মুখে কিছু বলে না। ঠিক তখনই রাদিফ কোনো দিয়ে গুঁতো মেরে তৌফকে ঠেলা দেয়। কানে কানে বলে, শালা, কখন কিভাবে কথা বলতে হয় জানিস না? বাচ্চা মেয়েটাকে লজ্জায় ফেলছিস কেন? তৌফ মুখ টিপে হাসে। ইচ্ছে অপ্রস্তুতভাবে বলে, ঘুম থেকে উঠেছি, এই জন্য এমন লাগছে ভাইয়া। বলেই দ্রুত নিচে নেমে যায়। ইচ্ছে গলার টোনে ক্লান্তি আর লজ্জার ছায়া স্পষ্ট। তূর্ণ আচ্ছিন্ন তখন চোখাচোখি করে হালকা মাথা নাড়ে। 4 জনের মধ্যেই যেন ধূসরকে ঘিরে একটা অদৃশ্য শূন্যতা ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে চলে গেলে তৌফ মুখ ভার করে রাদিফকে বলে, ধূসরের জন্যই এমন হয়েছে রাদিফ, শুধু শুধু আমায় গোতা দিল। রাদিফ এক চিলতে হাসি দিয়ে বলে, ভাই, তুই মাঝে মাঝে নিজের মুখটা সামলে রাখ। তোর ওই কৌতূহলী একদিন বিপদ ডেকে আনবে।
ধূসর যদি জানে ইচ্ছের পিছনে পড়েছিস, তোকে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখবে আগের বারের মতো। তৃণ হালকা ভঙ্গিতে বলে, স্যার, তুই তো জানিস তৌফির মুখে ব্রেক নাই। ওর কথাগুলো যেন সরাসরি বুকের মধ্যে ঢুকে যায়। তূর্ণ তখন হঠাৎ গম্ভীর গলায় বলে, ধূসর যে অবস্থায় আছে ওর জায়গায় থাকলে আমাদেরও শ্বাস বন্ধ হয়ে যেত। ইচ্ছেকে নিয়ে ওর পাগলামি এখনো কমেনি। বাকি তিনজন মুহূর্তেই চুপ হয়ে যায়। ধূসর যে খেলায় মেতেছে এইখানে হয় জিত অথবা মৃত্যু ভেবেই কপালে যেন চিন্তার রেখা ফুটে ওঠে। চার বন্ধু সিঁড়িতে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ নীরব হয়ে। ধূসর নেই, কিন্তু তার ছায়া যেন চার বন্ধুর উপর ঘিরে রয়েছে। আর দেরি না করে যে কার ঠিক করা ঘরে ঢুকে পড়ে কাজ করতে হবে, এখনো অনেক কাজ বাকি। বেলা গড়িয়ে সন্ধ্যা, বিকেলে গধূলির লালচে রং ছড়িয়ে ঘন অন্ধকার নেমে আসছে ধরনীর বুকে। তালুকদার বাড়ির লনের দিকে গানের আওয়াজ ভেসে আসছে, কখনো তাল মেলানো বিট, কখনো বা মাইকে ভেসে আসে 1 2 3 বলে সাউন্ড চেকের শব্দ। অনুষ্ঠান শুরু হবার অপেক্ষা যেন বাড়ির প্রতিটি কোণায় শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। তাহসিনের ঘরে পার্লারের মেয়েরা মিলেমিশে সাজিয়ে দিচ্ছে তাকে। হলুদ লেহেঙ্গার সাথে কাঁচা ফুলের সাজ, মাথায় জুয়ের মালা, গালে হালকা ব্লাশ, গোলগাল মুখে এর সাজটা ফুটে উঠেছে ঠিক যেন ছবির মতো। একবার তাকালে বোঝা যায় আজকের দিনের সেই মূল ভূমিকা পালনের দায়িত্বে। পাশেই বসে আছে ঈশিতা, হলুদ রঙের আজকের অনুষ্ঠানের সাথে মিলিয়ে পরনে লেহেঙ্গা, চোখে কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক। ঈশিতার সৌন্দর্য কম কিছু না। এর মধ্যে হৈমন্তী ব্যস্ত পায়ে ঘরে ঢুকে, চোখে মুখে তাড়াহুড়োর ছাপ, কণ্ঠে হালকা উত্তেজনা। তাড়া দিতে হবে মা, অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। ঈশিতা হাসে, হাতের কাঁথায় আলতো হাত বুলিয়ে বলে, যাচ্ছি মা, আমরা রেডি, একটু সময় দাও, শুধু আপুর শ্বাসটা শেষ হোক। তাহসিনের ঘর থেকে বের হয়ে হৈমন্তী এবার সোজা ইচ্ছের ঘরের দিকে রওনা দেয়। মেয়েটা কাল থেকে অসুস্থ, আবার সকাল থেকে বমি করছে। দরজা ঠেলেই চোখে পড়ে নির্জন ঘর, হালকা আলোয় শুয়ে আছে ইচ্ছে, কপালের রং বিবরণ, চোখের নিচে গাঢ় ছায়া। একপাশে ভাঁজ করে রাখা হলুদ ড্রেসটা পড়ে আছে ঠিকই, কিন্তু ক্লান্তিতে চোখ বন্ধ। ধীর পায়ে এগিয়ে গিয়ে হৈমন্তী বিছানার পাশে বসে কপালে হাত রেখে বলে, ইচ্ছে তৈরি হবি না? সবাই তো তোকে নিচে খুঁজছে। ইচ্ছে চোখ খুলে দুর্বল কণ্ঠে বলে, বড় মা, আমার মাথাটা ঘুরছে, একটু রেস্ট নিচ্ছি। হৈমন্তী আলতো করে কপালে হাত বুলিয়ে দেয়। কপাল ছুঁয়ে বুঝতে পারে মেয়েটার শরীরটা বেশ দুর্বল। একবার চুমু খায় মলিন গালে। মনের ভিতরে চিন্তার ঘনঘটা। এই কয়দিনে মেয়েটা যেন অর্ধেক হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। আচ্ছা, তুই একটু বিশ্রাম নে, আমি গিয়ে দেখি কি অবস্থা। তবে দ্রুত রেডি হয়ে নিস, কেমন? ধূসর চলে যাওয়ার পর থেকে ইচ্ছের সাথে হৈমন্তী আর খারাপ ব্যবহার করে না। ভেতরে ভেতরে কেঁপে উঠছে মনটা, হয়তো কিছু একটা ঘটবে এমন এক অজানা আশঙ্কায় ভরে আছে হৈমন্তীর বুক। মেয়েরা হা মেলে তাকিয়ে আছে ডেকোরেশনের গেটের দিকে। কেউ কেউ তো কানাঘুষা শুরু করেছে এরই মধ্যে। একজন কি ড্যাশিং, ওয়াও হ্যান্ডসাম বয়, এমন কথা মেয়েদের মধ্যে মুহূর্তে ছড়িয়ে গেছে। এদিকে চারজন মূর্তিমান হলুদ রঙের পাঞ্জাবি ও সাদা প্যান্ট পরেছে। বলিষ্ঠ ও দেহ ঢেকে আছে পাঞ্জাবিতে, এক কথায় চোখ ধাঁধানো। শরীরের গঠন, হাঁটার ভঙ্গি, এর চোখে চোখ রাখা দৃঢ়তা, সবকিছুতেই যেন আলাদা একটা অধ্যত্ত ফুটে উঠেছে। রুহিতেও হা করে তাকিয়ে আছে রাদিফের দিকে। লোকটাকে এর আগে তার ভাই জয়ের বিয়েতে দেখেছে ধূসর ভাইয়ের সাথে, বেশ দেখতে, তবে এর সবসময় গোমরা মুখ ভেবেই দূরে দূরে থাকতো। কিন্তু আজ যেন অন্য রাদিফ। ধপধপে হলুদ পাঞ্জাবিতে গাঢ় চোখ, নিঃশব্দ অথচ দৃপ্ত পা ফেলে হাঁটা। লোকটা হাঁটছে আর তার সাথে যেন বাতাসটা পর্যন্ত ছন্দ বদলে নিচ্ছে। রুহি নিজের অজান্তে দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে নিজেকে প্রশ্ন করে, এই লোকটা সব সময় এমন ছিল নাকি আমি দেখতে ভুল করতাম? আর অন্যদিকে ঈশিতা তার প্রেমিক পুরুষকে থেকে যেন চোখ সরাতেই পারছে না। তৃণর চোখে মুখে সেই চিরচেনা গাম্ভীর্য, পায়ের চলাচলে ভয় আর সম্মোহন একসাথে ছড়াচ্ছে চারিপাশে। ঈশিতা ভেতরে ভেতরে কাঁপছে, বুকের ভিতর উত্তাল ঢেউ তুলছে না বলা শত শত শব্দ। কিছু বলতে চায়, কিছু বলতে ভয় করে। তৃণ আজ বেশি দূরের মনে হয়, অথচ সবচেয়ে কাছের মানুষ ঈশিতার। ঠিক তখনই তৃণ চোখ মেরে ঈশিতাকে। ঈশিতা ভ্যাবাচাকা খেয়ে তাকায় তৃণর দিকে, তারপর লজ্জায় মাথা নুইয়ে ফেলে। মুখে একরাশ লাল রাঙা রং এসে জমে, গালজোড়া রঙিন হয়ে ওঠে, শরীরের ভার যেন ভারে। আঁচলের প্রান্তরটা হাতের মুঠোয় জড়িয়ে আঙ্গুল গুটাতে শুরু করে। ঈশিতা ঠোঁট কাঁপে, কিছু বলতে গিয়ে থেমে যায়। আর তৃণ যেন জানতই এমন কিছু হবে। হালকা হেসে চোখ মেলে তাকায় ঈশিতার দিকে। মুখে তার সেই সহজ চাতুর্য, চোখে খেলা করে এক ধরনের দস্যি আগ্রহ।
চার মূর্তির এই প্রবেশ যেন অনুষ্ঠানে নতুন ঢেউ তোলে। চারিদিকের আলো ছায়া, সবার চাহনি, ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা বিট, সবকিছুই এক মুহূর্তের জন্য থেমে যায়। সবাই যেন শুধু তাকিয়ে আছে তাদের দিকে। চারটি চেয়ার ঘিরে চারজন বন্ধু, তৌফ, রাদিফ, তৃণ আর তুণ্য গল্পে মশগুল। গলায় টানটান কাজের ক্লান্তি হলেও চেহারায় তৃপ্তির ছাপ। সময় মতো পাওয়ায় মুহূর্তগুলোই যেন ছেলেবেলার বন্ধুত্ব জেগে ওঠে। সামনে রাখা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস, ঝকঝকে আলোয় আলোকিত ডেকোরেশনের জায়গা, আর পেছনে চলতে থাকা কোনো হিন্দি বিয়ের গান। স্টেজে তাহসিনকে ঘিরে মেয়ে ছেলেরা ফটোশ্যুট করতে ব্যস্ত। সব মিলে যেন মুহূর্তটা জমে উঠেছে। অন্যদিকে একটু দূরে দাঁড়িয়ে ঈশিতা আর রুহি দুজনেই চোখ রাখে এক দৃষ্টিতে তৃণদের দিকে। রুহি হঠাৎ কানের কাছে ফিসফিস করে বলে, রাদীপ ভাইকে আজকে বেশি হ্যান্ডসাম লাগছিল না, বল ইস্যু? ঈশিতা এক দৃষ্টিতে তাকায় ওর দিকে, মুখের ভাঁজ কপালে গিয়ে জমে, চোখে মিশে রুক্ষতা। মেয়ের তো গতিবিধি ভালো না। রাফিদ ভাইয়ের সম্পর্কে কিছু জানছিস তুই? রুহি অবাক হয়ে জিজ্ঞাসা করে, মানে কি হয়েছে ওনার? ঈশিতা এবার গলা নামিয়ে চোখ গোল গোল করে বলে, সে কে যদি জানিস তুই? রুহি কাঁপাকাঁপি শুরু করবি নির্ঘাত। শুধু সে না, বাকিগুলো একই আমার জানা মতে। এরা হাই সোসাইটি থেকে বিলং করা মানুষ, সাথে কর্মস্থল উচ্চপদস্থ ইউনিটের। মানুষটা বাইরে থেকে যতটা ঠান্ডা, ভেতর থেকে ততটাই অন্ধকার। কারো প্রেমে পড়ে গেলে সেই মানুষকে ধ্বংস করে হলো নিজের করে পেতে চাইবে। রুহি ঠোঁট চেপে ধরে গলা শুকিয়ে আসে। আচ্ছা তাই নাকি? উনি তো বেশ চুপচাপ, ভাবতেই পারছি না। ঈশিতা হালকা হেসে মাথা নাড়ে। এই চুপচাপ চেহারাগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। এই কথার মাঝে দুজন থেমে যায়। সাউন্ড সিস্টেমের গান চলতে থাকে পেছনে, আর সামনে থেকে এগিয়ে আসে হলুদ রঙের কাজ করা লেহেঙ্গা পরা এক মেয়ে। মেয়েটা বুকের মধ্যে জড়ানো তুলতুলে খরগোশটা যেন আরো কোমল করে তুলেছে পুরো দৃশ্যটাকে। মাথার কপালে ছোট টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা গ্লস। মায়াবী চোখে তাকিয়ে থাকা সেই মুখটা যেন মুহূর্তেই থামিয়ে দেয় সময়। ঈশিতার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, মাশাআল্লাহ। রুহি নিঃশ্বাস আটকে বলে, বারবি ডলের মতো লাগছে ওকে। ও হেঁটে আসছে আর যেন চারপাশ থেমে গেছে। ঈশিতা চোখ নামিয়ে বলে, মেয়ে হয়ে নিজেকে মনে হচ্ছে ফিকে। ইচ্ছে তো সত্যি অসাধারণ দেখাচ্ছে আজকে। রুহি চুপচাপ ইচ্ছের দিকে তাকিয়ে থাকে। দুজনের মনে একই কথা, মেয়েটাকে কেউ ছুতে পারবে না। ইচ্ছে যেন কোনো কাছের তৈরি অবয়ব, আলতো করে তাকাতেও ভয় লাগে ভেঙে যাবে বলে। ঈশিতা নিচু গলায় ফিসফিস করে বলে, জানিস ধূসর ভাই আজকে থাকলে চোখ সরাতো না। কোনো শত্রুও যদি ওর দিকে তাকাতো, আমার বিশ্বাস ধূসর ভাই চোখ উপড়ে ফেলতো। রুহি ফিসফিস করে উত্তর দেয়, তাই তো ভয় হয়, এমন ভালোবাসা যেন ভয়ঙ্কর হয়ে না দাঁড়ায় একদিন। তালুকদার বাড়ির পেছনের অন্ধকার অংশে দুই মানবী দাঁড়িয়ে, চারিপাশ নিস্তব্ধ। শুধু সামনের লন থেকে ভেসে আসছে গানের আওয়াজ, তাও খুব ধীরে, যেন অনেক দূর কোথাও গান বাজছে। পেছনের ঝিলের উপর পড়া বাড়ির মিটিমিটি আলো পানির সঙ্গে মিশে গিয়ে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করেছে। সেই আলোয় ঈশিতার মুখে ছায়া টের পাওয়া যাচ্ছে, এবং তার ছায়ার গায়ে জড়িয়ে থাকা পুরুষটিরও। তৃণের হাতে ঈশিতার কোমর জাপটে ধরে রেখেছে। তৃণর নিঃশ্বাস ধীরে ধীরে ঈশিতার ঘাট ছুঁয়ে যাচ্ছে। গা ঘেঁষে দাঁড়ানো অবস্থায় দুজনের নিঃশ্বাস যেন একসাথে কাঁপছে। ঈশিতা ছটফট করছে, শরীর বাঁকিয়ে তৃণের আঁকড়ে ধরা হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। তৃণ প্লিজ ছাড়ুন আমাকে। ঈশিতা ফিসফিস করে বলে, গলায় স্পষ্ট আতঙ্কের ছাপ। তৃণ নিজের মুখ একদম ঈশিতার কাছে এনে চোখে ঘোর লাগা দৃষ্টিতে বলে, তুমি ভয় পাচ্ছ? কণ্ঠে এক ধরনের শীতলতা, যেন মৃদু উত্তাপের আড়ালে হিমশীতল ইঙ্গিত লুকিয়ে আছে। তুমি জানো, ভয়টাই আসলে সবচেয়ে সুন্দর নেশা। ভয় পেলে মেয়েরা সত্যি কথা বলে। ঈশিতা কাঁপতে থাকে, ঠোঁট শুকিয়ে আসে তার। হাত বাড়িয়ে তৃণের বুক ঠেলে সরাতে গিয়ে বলে, আপনি এটা ঠিক করছেন না। এতগুলো লোক এখানে, আপনি পাগল হয়ে গেছেন। তৃণ হাসে, সে হাসি ঠোঁট পর্যন্ত আসে। পাগল? হ্যাঁ, তোকে যখন ওই মাহাদি নামক পোকাটার পাশে দেখলাম তখনই পাগল হয়ে গেছে। এত হেসে হেসে কথা বলার কি ছিল? তৃণের আঙ্গুল ঈশিতার চিবুকের নিচে এসে থামে, আলতো করে মাথা তুলে ঈশিতা, তুই জানিস না আমার কেমন লাগে যখন তোর মুখে অন্য কারো নাম শুনি? তুই জানিস না কারো চোখে যদি তোকে দেখি আমি কেমন হতে পারি? ঈশিতা থেমে যায়, শরীরে জমে যায় তৃণের কথায়।
শুধু নিঃশ্বাস বাড়তে থাকে, চোখ বড় হয়ে তাকিয়ে থাকে তৃণের দিকে। এদিকে তৃণ ঈশিতার মুখটা নিজের হাতের মুঠোয় ধরে উঁচু করে, নিজের কপাল এগিয়ে গিয়ে ঠেকিয়ে দেয় ঈশিতার কপালে। এক মুহূর্তের জন্য নিঃশব্দতা। ঈশিতাও তাকিয়ে আছে তৃণের চোখে, আর তৃণ গভীর গলায় বলে ওঠে, তোমাকে সুন্দর লাগছে ইসু। আমার যেখানে বেহাল দশা সেখানে তুমি অন্য ছেলের সাথে কথা বলতে পারো কিভাবে? আমি কিন্তু আমার জিনিসের কারণ নজর সহ্য করবো না। তৃণর কণ্ঠে এমন এক দম বন্ধ করা মালিকানা যে ঈশিতা নিজে কেঁপে ওঠে, গলার নিচে কেঁপে ওঠে চিবুক, সিদ্ধারায় বয়ে যায় ঠান্ডা একটা শিরশিরানি। তবুও ঈশিতা চুপচাপ মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয়, আর না, সে আর কোনো ছেলের সাথে কথা বলবে না, সে শুধু তৃণর ঠোঁটে ফুটে ওঠে ঠান্ডা একটা হাসি, সন্তুষ্ট এক হিংস্র স্নেহ। এক মুহূর্তে তৃণ শক্ত করে ঈশিতাকে নিজের বুকে জড়িয়ে ধরে, এক হাতে পেছন থেকে ওকে চেপে রাখে বুকের সাথে, অন্য হাতে মুখটা উঁচিয়ে ঈশিতার গালে পরপর কয়েকটা চুমু বসিয়ে দেয়, নরম কিন্তু জেদি, উন্মাদনা মেশানো চুমু। ঈশিতার নিজেকে সামলে রাখতে পারে না, জোরে জাপটে ধরে তৃণের পাঞ্জাবিটা, যেন সেখানে আশ্রয় খুঁজে নিচ্ছে, যেন এর বাইরে কিছু নেই তার জন্যে। ভয়ে ভালোবাসায় দখলের কাছে নিজেকে সঁপে দেয়। এদিকে তৃণ জড়িয়ে ধরা অবস্থায় পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে কাঁচা ফুলের গাজরা বের করে, ঈশিতাকে শক্ত করে জড়িয়ে ধরা অবস্থাতে পিঠের দিক দিয়ে চুলে আলতো করে গাজরাটা পরিয়ে দেয়। নরম ফুলের গন্ধে ভরে যায় চারিপাশ। ঈশিতা শ্বাস নিচ্ছে ধীরে ধীরে, পাঁজরের ভেতর কাঁপছে বুক, তৃণর ছোঁয়ায় নিজেকে হারিয়ে ফেলছে আস্তে আস্তে, কিন্তু স্বেচ্ছায়। তৃণর এমন ছোট ছোট পাগলামির জন্যে ঈশিতা তৃণকে ভালোবাসে, বারবার প্রেমে পড়ে। তৃণ ঈশিতার গাল ঘেঁষে ফিসফিস করে বলে, বলো কারোর দিকে তাকাবি না, প্রয়োজনে তোকে চুমো খাবো সময় অসময়ে, যাতে পুরো দুনিয়া ভুলে গিয়ে শুধু টিন নামটা মনে রাখবে। তৃণর এমন বাচ্চামো কথায় ঈশিতা চোখ বন্ধ করে মাথা রাখে তৃণর বুকে মাথা রেখে ধীরে শুধায়, ভালোবাসি আপনাকে তৃণমূল। তৃণ আর ঈশিতা এরই মধ্যে কান্নার আওয়াজ শুনতে পায়, দুজনে থমকে দাঁড়ায়, একে অপরের দিকে তাকিয়ে কৌতূহলে একসাথে বাড়ির পেছনে থেকে তালুকদার বাড়ির দিকে এগিয়ে যায়। ঈশিতার মুখে উদ্বেগের রেখা, তৃণের গলা শুকিয়ে আসে কিছু একটা ভয়ঙ্কর আন্দাজ করে। অন্যদিকে ডেকোরেশনের জায়গায় ঠিক হলুদ সন্ধ্যার স্টেজের সামনে সব আলো, শোভা আর রঙিন শব্দ থেকে একটু দূরে এক কোণে রোকসানার কোলের উপর নিস্তেজ অবস্থায় পড়ে আছে ইচ্ছে। গোল গোল চোখে ছোট খরগোশটা ইচ্ছের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, একবার ইচ্ছের গা ঘেঁষে বসছে, একবার আবার নাক দিয়ে ঠেলে দেখছে, যেন বুঝে নিতে চাইছে কেন তার প্রিয় মানুষটা নড়ছে না। রোকসানার চোখ ফেটে পানি গড়াচ্ছে, ইচ্ছের মাথায় হাত বুলিয়ে কাপা কণ্ঠে বলে উঠছে, কিন্তু কোনো সাড়া নেই ইচ্ছের। কিছু বল মা, চোখ খোল, একটা কথা বল মা। কিছুক্ষণ আগেও সবার সাথে বসে গল্প করছিল, এখন হুট করে মেয়েটা অচেতন। ইতিমধ্যে সেখানে আত্মীয় স্বজন অতিথিরা একে একে জমা হতে শুরু করেছে। ইনায়েত তালুকদার, রফিক তালুকদার, রাদিফ, তোফ সবাই একই জায়গায় ভিড় জমিয়েছে। সবার মুখে আতঙ্ক, চাওয়া পাওয়ার বাইরে অজানা ভয়। তাহসিন বিয়ের হলুদ সাজে ভারী পোশাক পরে ভিড় ঠেলে সামনে আসে, চোখ সরাসরি পড়ে বাবার দিকে। ইনায়েত তালুকদারের মুখ থমথমে, কিন্তু চোখে স্পষ্ট দুর্ভাবনা। বাবা, তাহসিন বলে ওঠে গলা সদৃঢ়, এইভাবে রাখা যাবে না, দ্রুত ইচ্ছেকে ঘরে নেওয়ার ব্যবস্থা করো, সুস্থ জায়গায়, হাওয়া বাতাস নেই এখানে। ইনায়েত তালুকদার তাকিয়ে থাকেন মেয়ের মুখের দিকে, যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছেন, তারপর মাথা নেড়ে উঠে দাঁড়ান। এদিকে তৃণ সামনে এগিয়ে আসে, আরেক মুহূর্ত দেরি না করে হাঁটু মুড়ে বসে পড়ে ইচ্ছের পাশে, এক ঝটকায় ইচ্ছেকে সাবধানে কোলে তুলে নেয়। রোকসানার কোল থেকে ইচ্ছেকে আলতো করে সরিয়ে নেয়, যেন কোনো ভাঙা কাজ জিনিস শুচ্ছে। তৃণ কোনো কথা না বলে মুখ নিচু করে দুই হাতে ইচ্ছেকে শক্ত করে জড়িয়ে তালুকদার বাড়ির দিকে হাঁটা দেয়। ঈশিতা একপাশে দাঁড়িয়ে থাকে, হাতে মুখ চাপা দিয়ে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু চোখের পানি থামছে না। পেছন থেকে এর লোকজন কানাঘোষা করে বলে, কে জানে, অন্য কেউ ফিসফিস করে জবাব দেয়। তাহসিন আবারও বলে ওঠে, রাফিদ ভাই, তৌফিক ভাই, একটু সাহায্য করুন, ঘরে ওর জন্য বিছানার ব্যবস্থা করতে হবে। রাদিফ কাঁধ নাড়ে, তারপর এগিয়ে গিয়ে তোফকে বলে, চল ঘর খালি করে দিই, জানালাগুলো খুলে দেই, হাওয়া লাগুক ওর গায়ে। তৃণ তখনও হাঁটছে, ইচ্ছেকে জড়িয়ে, চোখে মুখে দৃঢ়তা, কিন্তু গলার নিচে চাপা এক উত্তাপ যেন দাউ দাউ করে জ্বলছে। ইচ্ছের সঙ্গে কি ঘটেছে? ধূসরের ভাবনা মাথায় এলে যেন গলা শুকিয়ে আসে। ওদের উপর ভরসা করে রেখে গেছে, অথচ মেয়েটা ভালো নেই, সব দিক থেকে যেন বিপদ জেঁকে বসেছে। তৃণের পেছনে ছোট খরগোশটা হঠাৎ দৌড়ে আসে, তালুকদার বাড়ির দিকেই ছোটে, তৃণের পায়ের কাছে ঘেঁষে একটানা ঘুরতে থাকে। রোকসানা কিছুটা স্থির হয়ে সেই দৃশ্য দেখে নিজের বুকের পাঁজরে হাত চেপে বসে। রফিক তালুকদার তখন ইনায়েতকে জিজ্ঞাসা করেন, কোনো ডাক্তার ডাকা হয়নি এখনো? ইনায়েত তালুকদার মাথা নেড়ে বলেন, তাহসিন তো আছেই, এখনই দেখছে। ইচ্ছেকে চিন্তা করিস না,
ঈশিতা তখন রোকসানার পাশে এসে বসে পড়ে, হাত ধরে রাখে চুপচাপ। কান্নার শব্দ, নিঃশব্দ প্রার্থনা আর শঙ্কায় মোড়া মুহূর্ত, সব মিলিয়ে সময় যেন থেমে গেছে। রফিক তালুকদার থম মেরে বসে আছে, যেন সমস্ত শরীরটা পাথর হয়ে গেছে। তার পাশে ইনায়েত তালুকদার, চোখ দুটো বিস্ফোরিত হয়ে আছে, মুখে কোনো ভাষা নেই। দুই ভাই যেন অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, কোনো শব্দ নেই, নিঃশ্বাস পর্যন্ত ঠান্ডা হয়ে আছে ঘরের ভেতর। অথচ সেই স্তব্ধতার মাঝেও এক কোণে দাঁড়িয়ে মুখে হঠাৎ উদ্ভট হাসি নিয়ে একা একা মেতে আছে হৈমন্তী। হাসছে সে, হেসেই চলেছে, যেন সেই একমাত্র বুঝেছে কি ঘটেছে, বাকিরা কেবল ছায়া। ঘড়িতে রাত ঠিক 12টা। বাড়ির পেছনের অংশে তাহসিনের গায়ে হলুদের সব আয়োজন গুটিয়ে নেওয়া শেষ। চারিপাশে অনুষ্ঠান শেষে হালকা গুঞ্জন চলছে, কেউ বিদায় নিচ্ছে, কেউ আলতো গলায় কথা বলছে। অথচ এই পুরো প্রেক্ষাপটের এক পাশে ইচ্ছের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে গার্ডদের মতো 4 জন পুরুষ, তৃণ, তূর্ণ, রাদিফ, তৌফ। 4 জনের চোখে মুখে এক ধরনের খুশির ঝলক থাকলেও ভেতরে ভেতরে একটা অজানা সংকোচ আর দুশ্চিন্তার ছায়া যেন ঘনীভূত হচ্ছে। চুপ করে থেকে শুধু একবার চোখাচোখি করছে। তৃণ একটু ঝুঁকে নিচু গলায় বলে, এমনটা তো হবার কথা ছিল না। তূর্ণ ঠোঁট চেপে ধরে, কিছু বলার চেষ্টা করেও থেমে যায়। রাদিফ পেছনের দিকে তাকিয়ে নেয়, যেন কারো নজর পড়ছে কিনা যাচাই করছে। তোফ ধীরে ধীরে বলে, তবে যা হয়েছে ভালো হয়েছে, এবার অন্তত ফিরে আসুকো। ঘরের ভেতরে ইচ্ছের পাশে বসে আছে তাহসিন আর রোকসানা। ইচ্ছের চোখ বন্ধ, শরীর নিস্তেজ, এখনো জ্ঞান ফেরেনি। নিস্তব্ধ মুখের দিকে তাকিয়ে থাকলেও মনে হচ্ছে হাজারটা কথা জমে আছে সেখানে। আর পাশে বসে থাকা রোকসানা আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে। এতক্ষণে পুরো পরিস্থিতি তার মস্তিষ্কে আঘাত এনে গেছে, নিজেকে আর সামলাতে পারছে না। রোকসানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, দুহাত একবার ইচ্ছের মাথায় বুলিয়ে দিচ্ছে, আবার আঁচলে মুখ গুজে কান্না চেপে রাখতে চাইছে। তার কাঁধ কাঁপছে, কান্না একদম গলার ভিতর থেকে বেরিয়ে আসছে। এবারেতে একসাথে 2টা খুশির খবর এলো, কিন্তু এমন করে। তূর্ণ এবার ধীরে বলে ওঠে, ধূসর কি আসবে? রাদিফ নিচু স্বরে উত্তর দেয়, ও এখন যে অবস্থায় আছে ঠিক বুঝতে পারছিস না তুই? তৌফ একবার ঘরের দরজার দিকে তাকায়, তারপর আবার বন্ধুর মুখে চোখ রাখে। এতক্ষণে ঝিম মেরে বসেছিল ইনায়েত তালুকদার, চোখে এক অদ্ভুত প্রশান্তি, ঠোঁটের কোণে আলতো হাসি। হঠাৎ করে নিজের ভেতরকার উচ্ছ্বাস যেন আর ধরে রাখতে না পেরে হেসে ওঠে, একটা শান্ত গভীর হাসি। পাশে বসা রফিক সাহেব চমকে তাকান বড় ভাইয়ের দিকে। ইনায়েত মুখ ঘুরিয়ে রফিকের দিকে তাকিয়ে বলেন, রাফু, আমি দাদু হতে চলেছি। এক মুহূর্ত থেমে যেন নিজের বলাটা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য হাসি মুখে আবারও বলেন, তোরে মিষ্টি মুখ করাই চল। বাদরটা এতদিনে ভালো একটা কাজ করেছে, কি বলিস? যাওয়ার আগে আমাদের উপহার দিয়ে গেছে। রফিক সাহেবের মুখে বিস্ময়ের ছায়া, মুহূর্তেই তিনিও হেসে উঠে বলেন, আর আমি নানু হচ্ছি ভাই। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরেন। এই পুরনো ঘর, পুরনো বারান্দা, পুরনো সম্পর্কগুলো যেন নতুন কোনো আলোয় জ্বলে ওঠে। ইনায়েত হেসে বলেন, শানা, মিষ্টি নিয়ে আয়। সবাই নিচে চলো, আজকে আমাদের খুশির দিন। দুই ভাই সিঁড়ির দিকে এগিয়ে যেতে থাকে, পিছনে ফেলে যায় তাজ্জব হয়ে যাওয়া কয়েক জোড়া চোখ। আশেপাশে থাকা সবাই থমকে তাকিয়ে থাকে ওদের দিকে, যেন এই হঠাৎ ঘোষণা এমন কেউ আশা করেনি। রোকসানা চলে যায় মিষ্টি আনতে, আর বাকিরা কিছুটা চুপচাপ অবস্থায় দাঁড়িয়ে থাকে। এইসবের মধ্যে মুখ খুললে তূর্ণ নিচু স্বরে তৃণকে বলে, ধূসরকে খবরটা জানাতে হবে, ওর জানাটা জরুরি। তৃণ মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। হ্যাঁ, জানতে হবে। পকেট থেকে ফোন বের করে তৃণ। ডিসপ্লেতে ধূসরের নাম দেখে দ্রুত SMS টাইপ করতে থাকে, সাফিয়া ইজ প্রেগনেন্ট, ইউ আর গোয়িং টু বি এ ফাদার, ইউর আনবর্ন চাইল্ড ইজ অ্যাবাউট টু কাম ইনটু দ্য ওয়ার্ল্ড। সেন্ড বাটনে চাপ দিতে ফোনটা এক মুহূর্ত থেমে যায়, তারপরে স্ক্রিনে ভেসে উঠে ফেল টু সেন্ড। তৃণ আবারও চেষ্টা করে, বারবার চেষ্টা করেও একটাই মেসেজ যাচ্ছে না। তৃণের কপালে ভাঁজ পড়ে। চুপচাপ দাঁড়িয়ে থাকা রাদিফ ওর পাশে এসে দাঁড়ায়, চোখ রাখে তৃণের ফোনের স্ক্রিনে। কি হলো? তৃণ ভ্রু কুচকে বলে, মেসেজ যাচ্ছে না, ফোনটাও কানেক্ট হচ্ছে না, এমন তো কখনো হয় না। রাদিফ শান্ত গলায় বলে, হয়তো ব্যস্ত আছে ধূসর, পরে দেখবে, চিন্তা করিস না। তৃণ ম্লান হাসে। হ্যাঁ, হয়তো। রাদিফ তূর্ণর দিকে তাকিয়ে হালকা হাসে। চল নিচে যাই, এখন ইচ্ছের স্পেস নিড, সবাইকে তো সামলাতে হবে। তিনজন ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ওপরে থেকে নিচে নামা সেই যাত্রায় কারো মুখে আর আগের উচ্ছ্বাস নেই। ইনায়েত আর রফিকের খুশি যেমন পুরো বাড়িটাকে আলোয় ভরিয়ে ফেলেছে, ঠিক তেমনই সেই আলোয় কোথাও যেন এক টুকরো ছায়াও জেগে উঠেছে, একটা অদৃশ্যের প্রশ্ন, একটা অশান্ত সংকেত। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইচ্ছে, নিঃশব্দ ঘরের নিঃসঙ্গতাকে যেন ভেঙে দিতে চায় তার থেমে থাকা চোখ। বাইরে সকালের মিষ্টি আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। গতকালের গায়ে হলুদ শেষে
আজ তাহসিনের বিয়ের দিন। ইচ্ছের দৃষ্টি তখনও দেয়ালের সাথে লাগোয়া আয়নার দিকে স্থির। পরনে ধূসরের সাদা শার্ট, বড় ঢোলা ধূসরের গায়ের গন্ধ মেশানো সেই শার্টটা ইচ্ছের হাঁটু ছড়িয়ে গেছে। দুই হাতে শার্টটা গুছিয়ে একটু খোলা পেটের দিকে তাকায় সে। খুশি মনে পেটের কাছে দুইটা বাটন খুলে ফেলে। পেটের একটু অংশ এখন দৃশ্যমান। নিঃশ্বাস ফেলতে বুক থেকে ঢেউ নেমে আসে উষ্ণ আবেগ মাখা পেট অব্দি। সেখানে ইচ্ছে পরম যত্নে হাত বুলাতে থাকে। এক দৃষ্টি পেটের দিকে, সেইখানে বাসা বাঁধা কারো অস্তিত্বকে অনুভব করে। তার সে অসভ্য পুরুষের অনাগত সন্তানের মা হতে চলেছে সে। শরীরে একরকম কাঁপুনি দিয়ে ওঠে, কিন্তু সেটা ভয় থেকে নয়, এক ধরনের আবেশ আর বাস্তবতাকে মেনে নেওয়ার অনুভব থেকে। মাতৃত্ব বুঝি এমনই কিছু, যে অনুভবের কাছে সব আবেগ পরাজিত হয়। এই অষ্টাদশী মেয়ে কেমন একদিনে বড় হয়ে গেছে, যেন শরীর নয় আত্মায় এখন ভারী হয়ে উঠেছে। চোখ দুটো নরম হয়ে আসে, ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি। কল্পনায় এক ধরনের স্বপ্ন খেলে যায়। ধূসর নিজের উষ্ণ হাতে এই পেটটায় রেখে বলছে, এইখানে আমার পৃথিবী আছে। ইচ্ছে কল্পনায় হারিয়ে যায়। হঠাৎ ঈশিতার ডাকে হুঁশ ফিরে আসে। দরজার কাছে দাঁড়িয়ে আছে ঈশিতা, হাতে খাবারের প্লেট, মুখে একরাশ ক্লান্তি, তার মাঝেও চিরেচেনা আদর। ইচ্ছে ঈশিতাকে দেখে তড়িঘড়ি করে শার্ট দিয়ে পেট ঢেকে ফেলে। শরীর সোজা করে আয়নার দিক থেকে পেছনে ফিরে দাঁড়ায়। ঈশিতা প্লেট রাখে, চোখ ইচ্ছের দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, দ্রুত খাবার ফিনিশ করা চাই। একটু যদি অনীহা দেখছি মাকে ডেকে কিন্তু আনবো। আমার সোনাদের কষ্ট দিবি না একটু, বলে দিলাম। বলেই ঈশিতা মুখ বেঁকি ইচ্ছেকে টেনে ধরে বিছানায় বসে দেয়। জুসের গ্লাস এগিয়ে দেয়। ইচ্ছেও খুশি মনে গ্লাস হাতে নেয়। গলায় একরাশ দ্বিধা নিয়ে আস্তে করে বলে, উনি জানে ঈশ্বর আমি মা হতে চলেছি। ঈশিতার মুখ মুহূর্তে কালো হয়ে আসে। ইচ্ছের মন ভালো রাখার দায়ে মিথ্যে বলে ওঠে, ভাইয়া তো অনেক খুশি। ইচ্ছে দ্রুত তোর সাথে কথা বলতে চায় আর বাড়ি আসবে খুব তাড়াতাড়ি। ইচ্ছে কিছু বলে না। কয়েক মুহূর্ত চুপ থেকে জিজ্ঞাসা করে, তুই মিথ্যে বলছিস না তো? ঈশিতা কাপা কণ্ঠে বলে, না তো। ইচ্ছে গলা নামিয়ে ফেলে, ঠোঁট কেঁপে ওঠে, তারপর গলা ধরে যায়। আমি জানি উনি ফোন ধরেনি, আমাকে মিথ্যা আর বলতে হবে না। বলেই হঠাৎ করে কাঁদতে শুরু করে। ইচ্ছে গলা ধরে আসে, চোখের পানি গড়িয়ে পড়ে গাল বেয়ে। ঈশিতা মুখ শক্ত করে বসে পড়ে পাশে, দুই হাত দিয়ে ইচ্ছের হাত ধরে বলে, তুই এখন কাঁদবি না প্লিজ। তোকে কাঁদতে দেখলে আমিও কাঁদবো। তুই জানিস না তুই কত শক্ত। তুই একা না, আমরা সবাই আছি। ইচ্ছে শুধু কাঁদে, বুকে একরাশ বোঝা, চোখে না বলা কত কথা। আর ঈশিতা ফুপিয়ে ওঠা ইচ্ছেকে বুকের মধ্যে টেনে নেয়। এক বোন আরেক বোনকে শক্ত রাখে, যদিও তারা দুজনেই জানে এই মুহূর্তে তাদের অসহায়তায় সবচেয়ে বেশি সত্যি। এদিকে তাহসিন ধীর পায়ে ঘরে ঢুকে হাতে মেডিসিন ঢুকে যা দেখে চোখ মুহূর্তেই রক্তিম হয়ে ওঠে। ইচ্ছে আর ঈশিতা একসাথে বসে। ইচ্ছে ঈশিতাকে জড়িয়ে ধরে কাঁদছে। দুজনের কান্নার সুর যেন একসাথে মিলিয়ে গেছে। নিঃশব্দ অস্থিরতায় ছড়িয়ে পড়েছে ঘরের কোনায় কোনায়। এই তোরা এইভাবে কাঁদছিস কেন? কোনো জবাব আসে না। তাহসিন দম নিয়ে কড়াসরে বলে ওঠে, চুপ করো দুজনা, এখন কান্নাকাটি করলে ওর শরীর আরো খারাপ করবে। তাহসিনের কণ্ঠের কঠোরতায় কাজ হয়। ঈশিতা মুখ নিচু করে চোখ মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ইচ্ছেও কাঁপতে থাকা ঠোঁট কামড়ে ধরে কেবল চোখ বন্ধ করে বসে থাকে। তাহসিন গম্ভীর চোখে ঈশিতার দিকে তাকিয়ে বলে, তুই এখন বাইরে যা, ওর সাথে আমার দরকার আছে। ঈশিতা কিছু বলতে গিয়ে চুপ থেকে ঘর থেকে বেরিয়ে যায়। ঈশিতার পায়ের শব্দ মিলে গেলে তাহসিন ট্রেটা বিছানার পাশে রাখে। তারপর ইচ্ছের সামনে এসে নরম স্বরে বলে, খাবারটা শেষ কর, তারপর মেডিসিন নিতে হবে। ইচ্ছে কথা না বলে নিঃশব্দে হাত বাড়ায়। তাহসিন নিজ হাতে খাইয়ে দেয় একে একে চামচে করে। একটুও বিরক্তি নেই চোখে মুখে, বরং এক অদ্ভুত স্থিরতা। সব খাওয়া শেষ হলে তাহসিন গ্লাসে পানি এনে ইচ্ছের হাতে মেডিসিন ধরিয়ে দেয়। ইচ্ছে দেরি না করে সেটা খেয়ে নেয়, কিন্তু তবুও তাহসিন থেমে থাকে না। সেদিন পিলটি খাসনি কেন? ইচ্ছে চমকে যায়, চোখ বড় হয়ে যায় মুহূর্তেই। হাতের আঙ্গুলগুলো একসাথে মুঠো করে ফেললেও মুখে কোনো কথা আসে না। তাহসিন তাকিয়ে থাকে ইচ্ছের মুখের দিকে, বুঝতে পারে তার আন্দাজ কাজ করেছে। সেদিন ইচ্ছে পিলটা খায়নি। ভাবছিলে বুঝতে পারবো না? তাহসিন চোখে মুখে গম্ভীরতা এনে কথা বললেও মনে মনে ভীষণ খুশি। এদিকে ইচ্ছে মুখ ঘুরিয়ে নেয়, চোখের কোণা গরম হয়ে আসে। আবার তাহসিন ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ইচ্ছে অপ্রস্তুত হয়ে পড়েছে বুঝতে পেরে। তারপর আর কিছু না বলে কেবল বলে, নিজে যত্ন নিস ইচ্ছে। কেন এই কাজটি করেছিস জানি না, তবে বাড়ির প্রত্যেকে তোদের স্বাভাবিক আচরণ দেখে খুশি। ইচ্ছে ধীরে মাথা নাড়ে। তাহসিন ঘর থেকে বেরিয়ে গেলে ইচ্ছে চোখ বন্ধ করে বুকের ভেতর জমে থাকা ভয় আর লজ্জা নিয়ে নিঃশব্দে শুয়ে পড়ে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।